আসসালামু আলাইকুম and good evening everyone. কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। I'm Samira Akhtarzzaman, today's host, and I'm welcoming you all to Pharma Month Road to Become a Pharmacist. আমরা যখন নর্মালি কাউকে আস্ক করি যে যারা বি ফার্ম পড়তেছে, যারা এম ফার্ম পড়ছে বা যারা ফার্মেসিতে জব, তারা কোথায় এক্স্যাক্টলি জব করে, তাদের ক্যারিয়ারটা কোন পাথটা থাকে এক্স্যাক্টলি। তো মোস্ট অফ দ্য কেসেস এটাই বলে যে তারা হচ্ছে কোম্পানিতে জব করে, উইচ ইজ ট্রু, ইটস রাইট। কোম্পানিতে, ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে জব করে ফার্মাসিস্টরা, বাট ফার্মাসিউটিক্যাল কোম্পানি ছাড়াও আরো অনেক সেক্টরস আছে। ইট ক্যান বি ইন হসপিটাল অ্যাজ হসপিটাল ফার্মাসিস্ট, ইট ক্যান বি ইন মডেল ফার্মেসিস, কেউ হচ্ছে অ্যাজ এ প্রফেসর, অ্যাজ এ লেকচারার ইউনিভার্সিটিসও জব করতে পারে, কেউ রিসার্চ করতে পারে, whether it's through a university or through a research institute, কেউ রেগুলেটরি অথরিটির সাথেও কাজ করতে পারে। So pharmacy is one of the most diverse subject that a student could choose for his or her higher studies. এখন যেহেতু অনেক অপশনস আছে, তো স্বাভাবিক আমরা অনেকেই থাকি যারা একটু কনফিউজ থাকি, একটু প্রবলেম হয় এটা ডিসাইড করতে যে আমি আমার হায়ার স্টাডি শেষ করার পরে কোন সেক্টরটা চুজ করব আমার ক্যারিয়ারের জন্য। And choosing a path for your career is one of the most biggest decision that a person takes. So এই ডিসিশনটা যাতে আপনারা খুব একটু ইজিলি মেক করতে পারেন, এই ডিসিশনটাকে আরো সহজ করার জন্য লেটার গ্রেড একটা ফার্মেসি ক্যারিয়ার কাউন্সিলিং আয়োজন করেছে, যেটার নাম হচ্ছে ফার্মা মান্থ রোড টু বিকাম আ ফার্মাসিস্ট। যেহেতু অনেক অপশনস, তো স্বাভাবিক যে একদিনে জাস্ট একটা লাইভ ওয়েবিনার সেশনে সবগুলো টপিকস নিয়ে হচ্ছে ডিটেলস ডিসকাশন করা পসিবল না। এই কারণে আমরা হচ্ছে টোটাল 5টা সেশন রেখেছি ওয়েবিনারের এই পুরো মার্চ মাস জুড়ে। তো আজকে হলো পর্ব 1, যেটা হচ্ছে কোয়ালিটি ড্রাগ সেভ লাইফ। আমি যদি খুব সোজা সাপটাভাবে বোঝাতে যাই, আজকে হচ্ছে আমরা প্রোডাকশন অ্যান্ড কোয়ালিটি অ্যাসুরেন্স এন্ড কোয়ালিটি কন্ট্রোল নিয়ে কথা বলবো। অ্যান্ড আজকে আমাদের মাঝে দুজন গেস্ট জয়েন করছেন। দে আর ভেরি এক্সপিরিয়েন্সড, দে আর ভেরি নলেজেবল ইন দেয়ার রেসপেক্টিভ ফিল্ডস, অ্যান্ড আমি আশা করছি যে আমরা আজকে তাদের থেকে অনেক কিছু জানতে পারবো, অনেক কিছু শিখতে পারবো। সো let me introduce first of all Mr. Mohammad Ashraful Alam Sirke. Currently he is working in Big Zimco Pharmaceuticals Limited as Deputy General Manager Production. আসসালামু আলাইকুম আশরাফ স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমেই আমি আপনাকে থ্যাংক ইউ জানাচ্ছি, কারণ আপনি এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিচ্ছেন, আমাদের ভিউয়ার্সদেরকে, and we are very happy to have you with us. থ্যাংক ইউ। ওকে, এবার আমি স্বাগত জানাচ্ছি নর্থ সাউথ ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর মানিক চন্দ্র শীল স্যারকে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। লেটার গ্রেডকে স্পেশাল থ্যাঙ্কস টু অ্যারেঞ্জ সাচ টাইপ অফ ইভেন্ট সো দ্যাট স্টুডেন্টস অ্যান্ড রেলিভেন্ট যারা আছে সাথে সংশ্লিষ্ট যে সমস্ত যারা কাজ করছে, ওষুধ প্রশাসন, ওষুধ প্রোডাকশন, কোয়ালিটি কন্ট্রোল, সো এদের জন্য একটা মানে কি বলবো, মানে একটা আমরা এই ইভেন্টের মাধ্যমে বিভিন্ন ইস্যুতে আমরা আলাপ করতে পারবো, আমরা শিখতে পারবো, আমরা শেখাইতে পারবো। So it's a great opportunity for the students as well as for the relevant staffs to know about the pharma industry, that is the quality products, that is how quality products is basically relevant with our health sectors, and what is the contribution of pharmacists and relevant staffs in the quality management systems and so on. So thank you very much for arranging such type of events. So thank you, later grade. Thank you very much.
স্যার আমি হচ্ছে আপনাকে থ্যাংক ইউ জানাচ্ছি কারণ আপনি এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে টাইম দিচ্ছেন। আই মিন ইটস বিগিনিং অফ দ্য ইয়ার, নতুন সেমেস্টার শুরু হচ্ছে। আই এম প্রিটি শিওর ইউ বিজি উইথ ক্লাসেস এন্ড স্টুডেন্টস, সো থ্যাংক ইউ টু ইউ অ্যাকচুয়ালি। ওকে, সো লেটস স্টার্ট উইথ দ্য ডিসকাশন। তো ফার্স্টলি হচ্ছে আমি আশা স্যারকে দিয়ে স্টার্ট করব। স্যার আপনি তো কারেন্টলি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এ অ্যাজ ডেপুটি জেনারেল ম্যানেজার আছেন প্রোডাকশনে। একজন ফার্মেসি গ্রাজুয়েট যখন জব স্টার্ট করে প্রোডাকশন ডিপার্টমেন্টে বা ড্রাগ ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্টে, সো তার কি কি দায়িত্ব থাকে? what is the role of the pharmacist who works in production department of a pharmaceutical company, and regular basis এ কি কি সব চ্যালেঞ্জেস ফেস করতে হয়, how to tackle these problems, এটার ব্যাপারে যদি একটু আমাদের ভিউয়ার্সদেরকে বলতেন। Thank you, Samira, for inviting me to your session. First of all, to start the answer of your question, I would like to go back why a student go for study pharmacy. I mean that একজন স্টুডেন্ট কেন ফার্মেসি পড়বে, ফার্মেসি সে কেন চুজ করবে, সেটাতে আমরা মনে হয় একটু স্টার্ট করে দেন। আমি প্রোডাকশনে ফার্মাসিস্টদের কি ভূমিকা, বা নতুন ফার্মাসিস্ট যারা প্রোডাকশনে জয়েন করতেছে, অথবা কেন সে প্রোডাকশনে জয়েন করবে। অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রি বা ফার্মা সেক্টরেও বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি অ্যাসুরেন্স, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, মার্কেটিং অ্যান্ড রেগুলারিটি, ডিফারেন্ট স্কোপ আছে ফার্মাসিস্টদের। বাট সে কেন প্রোডাকশনকে চুজ করবে সেটা একটা ফ্যাক্টর। দেন আমি যাবো যে একজন ফার্মাসিস্টের প্রোডাকশনে কি কাজ বা কি দায়িত্ব, অথবা নতুন ফার্মাসিস্ট যে প্রোডাকশনে আসবে তার প্রাথমিকভাবে কি কাজ করতে হয়। তো ফার্মাসিস্ট অ্যাকচুয়ালি আমরা সবাই জানি ফার্মেসি একটা প্রফেশনাল সাবজেক্ট, এবং ইনফ্যাক্ট বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ফার্মাসিস্টদের যে তুমি স্টার্টিং এই বলেছো যে বিভিন্ন দিকে যে স্কোপ গুলো আছে, নট অনলি ইন্ডাস্ট্রি, নট অনলি মার্কেটিং বা ফার্মাসি লাইন, এছাড়া ফার্মাসিস্টদের হসপিটাল ফার্মেসি, রিটেল ফার্মেসি, যদিও আমাদের দেশে এগুলো এখনো সেইভাবে বিকশিত হয় নাই, বাট বিভিন্ন সেক্টর, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, বিভিন্ন সেক্টরে ফার্মাসিস্টদের স্কোপ আছে। সো একজন সায়েন্স পড়ুয়া একজন স্টুডেন্ট যখন ইন্টারমিডিয়েট কমপ্লিট করবে, তখন অনেক সময় সে চুজ করার জন্য যে সে মেডিকেল সায়েন্সের দিকে যদি যেতে চায়, সে ডাক্তার অথবা ফার্মেসি, এই বায়োলজিক্যাল সায়েন্সে সে ফার্মেসিটাকে চুজ করতে পারে। এই কারণে যে বাংলাদেশে ফার্মাসিস্টদের স্কোপ অন্য যে কোনো সায়েন্স গ্রাজুয়েট ছেলে মেয়েদের চাইতে এখনো, জাস্ট এই মুহূর্তে যদি আমরা চিন্তা করি, এখনো অনেক বেশি। কারণ ফার্মাসিস্টরা ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে যেমন সে তার বিশেষ করে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, বাংলাদেশে আমরা জানি যে গার্মেন্টস সেক্টর পরেই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলি বিকশিত হচ্ছে, এবং শুধু বাংলাদেশে না, আমাদের মেডিসিন এখন ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে, ইউরোপ আমেরিকা থেকে শুরু করে এশিয়া আফ্রিকা তো আছে, ইউরোপ আমেরিকায় এক্সপোর্ট হচ্ছে। সো ফার্মাসিউটিক্যাল সেক্টরটা আমাদের, আমরা বলতে পারি যে নিউলি বিকশিত সেক্টর, যে সেক্টরে ফার্মাসিস্টদের মেইনলি অন্য সায়েন্স গ্রাজুয়েটদের চাইতে ফার্মাসিস্টদের স্কোপ, ফার্মাসিস্টদের ডিমান্ড অনেক অনেক বেশি। এছাড়া ফার্মাসিস্টদের, আমাদের ফার্মাসিস্টরা বাইরে যেমন বিভিন্ন জায়গায় হসপিটাল ফার্মেসি, রিটেল ফার্মেসিতে কাজ করতেছে, এবং বাংলাদেশেও ইন ফিউচার আমরা উই হোপ দ্যাট বাংলাদেশে হসপিটাল ফার্মেসি এবং রিটেল ফার্মেসি স্টার্ট হবে। সো এই কারণেই ফার্মেসির একজন সায়েন্সের পুরো একজন ছেলে ফার্মেসিকে চয়েস করা, সে ডেফিনেটলি আমি বলবো যে তারা চয়েসটা তাদের সঠিক আছে, এবং ভবিষ্যতে ফার্মাসিস্টদের এই ডিমান্ড থাকবে, তাদের কাজ করার স্কোপ অনেক বেশি থাকবে। দেন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে একজন ফার্মেসি স্টুডেন্ট ফার্মেসি পাস করার পরে কেন সে প্রোডাকশনকে চুজ করবে। প্রোডাকশনকে চুজ করবে যে আমরা জানি যে আমাদের ইন আওয়ার কান্ট্রি, আমাদের রেসপেক্টে যে ফার্মেসি মেইন, যদি আমরা বলি যে ফার্মেসির মাদার সাবজেক্ট,
ফার্মেসির মেইন সাবজেক্ট, যে ফার্মেসি আমাদের সোশ্যাল আইডেন্টিটি, আমাদের রেসপেক্ট আমি বলতেছি, এটা ইউরোপ আমেরিকার রেসপেক্ট ডিফারেন্ট ইস্যু, বাট বাংলাদেশে আমাদের পরিচয় কিন্তু যে আমরা আমাদের সোশ্যাল আইডেন্টিটি, যে আমরা সহজ কথা বলতে পারি যে আমরা মেডিসিন নিয়ে কাজ করি, শুধু মেডিসিন নিয়ে কাজ করি না, আমরা মেডিসিন বানাই, এটা হচ্ছে আমাদের সোসাইটিতে আমাদের পরিচয়। আমরা যে 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 আমরা শুধু কি মেডিসিন বানাই, ফার্মেসির বিভিন্ন ক্ষেত্র আছে, কিন্তু আমাদের কিন্তু সোশ্যাল আইডেন্টিটি হচ্ছে আমাদের, আমরা মেডিসিন বানাই। অতএব এই যে মেডিসিন যে বানাই, এটা যেহেতু আমাদের সোশ্যাল আইডেন্টিটি, এই আইডেন্টিটিটাকে আপহোল্ড করার জন্য বা এইটার প্রতি কিন্তু স্টুডেন্টরাও শুরু থেকেই তারা ইমফেসিস দেয় যে তাকে মেডিসিন বানাতে শিখতে হবে, তাকে মেডিসিন নিয়ে কাজ করতে হবে, মেডিসিন প্রোডাকশনে তাকে নিজেকে তুলে ধরতে হবে। এবং এই যে মেডিসিন আমরা বানাই, আমরা মেডিসিনকে নিয়ে কাজ করব, এইটাকে যখন সে ইমপ্লিমেন্ট করতে চাবে ফিউচারে, এটা নিয়ে আরো বড় কিছু করতে চাবে বা নিজেকে এই সেক্টরে যদি সে এস্টাবলিশ ম্যান হিসেবে দেখতে চায়, তাহলে ডেফিনেটলি ইন্ডাস্ট্রির বিভিন্ন ডিপার্টমেন্ট, বিভিন্ন লাইনের চাইতে প্রোডাকশন হচ্ছে সবচেয়ে তার সুইটেবল ক্ষেত্র আমি বলবো। সো একজন গ্রাজুয়েট ফার্মাসিস্ট ডেফিনেটলি প্রোডাকশনকে চুজ করতে পারে। দেন প্রোডাকশনে একজন ফার্মাসিস্টের কি কাজ, শুরুতে সে কি ধরনের কাজ করতে হয়। আমরা যদি বলি, যেহেতু আমি বলছি যে প্রোডাকশন ফার্মাসিস্ট মানেই সে মেডিসিন বানাবে, মেডিসিন বানাবে মিনস সে মেডিসিন যেখানে প্রোডাকশন হবে, আমরা সেই প্রোডাকশনের কাজের সাথে সে জড়িত থাকবে, সেই প্রোডাকশনের কাজের সাথে সে সরাসরি দেখবে। শুরুতে একজন ফার্মাসিস্টের কাজ হচ্ছে, সে যেহেতু একটা ইন্ডাস্ট্রিতে প্রোডাকশন ফার্মাসিস্ট হিসেবে বা প্রোডাকশন এক্সিকিউটিভ হিসেবে জয়েন করবে যখন, তখন তার উপর তার একটা অ্যাসাইন্ড, তার একটা এরিয়া থাকবে। সে যে এরিয়াতে কাজ করবে সেই এরিয়া তাকে অ্যাসাইন করা হবে যে প্রোডাকশনের শেষে ট্যাবলেট ক্যাপসুল নিয়ে সে কাজ করবে। দেন তাকে বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে কোঅর্ডিনেশন করে, বিশেষ করে প্রোডাকশন প্ল্যানিং একটা ডিপার্টমেন্ট থাকে, সেই ডিপার্টমেন্ট বিভিন্ন ইন্ডাস্ট্রিতে থাকে, সেই ডিপার্টমেন্টের সাথে কোঅর্ডিনেট করে তাকে মান্থলি একটা প্ল্যান থাকে যে মান্থলি এই ট্যাবলেট ক্যাপসুল সেকশনে কি কাজ হবে, কোন প্রোডাক্ট কতটা করতে হবে, কোন প্রোডাক্টের কতটা ব্যাচ করতে হবে। দেন সেই প্রোডাকশন যে প্ল্যান থাকবে, সেই প্রোডাকশন প্ল্যানটাকে তার যে ক্যাপাসিটি আছে, তার যে মেশিন আছে বিভিন্ন ইউনিটে, সেই মেশিনের ভিতরে সেই প্ল্যানটাকে ইনপুট দিতে হবে যে তার মেশিনের ক্যাপাসিটি আছে কিনা। তার যে মাসে যে প্ল্যান দিছে, মাসে মার্কেটিং যে রিকোয়ারমেন্ট দিছে, প্ল্যানিং যেটা চাইছে, প্ল্যানিং এর যেটা রিকোয়ারমেন্ট, অর্থাৎ সেই রিকোয়ারমেন্ট ফুলফিল করার মতো ক্যাপাবিলিটি তার আছে কিনা। শুরুতেই সে মান্থলি প্ল্যানটা নিয়ে সে তার মেশিনের যে ক্যাপাসিটি, সেই মেশিনের ক্যাপাসিটি ইনপুট দিবে। ইনপুট দিয়ে যদি দেখা যায় যে হ্যাঁ, তার হয়তো সব প্রোডাক্ট তার কাভার করবে না, আবার কোনো মেশিন এমন হতে পারে যে মেশিন ওয়াইজ যখন সে বসাবে দেখা যায় কোনো মেশিনে কম আছে, কোনো মেশিনে বেশি আছে। আবার কোনো প্রোডাক্ট দেখা যাচ্ছে যে এই প্রোডাক্ট এ যতটুকু রিকোয়ারমেন্ট যেটা চাইছে সেটা তার পক্ষে প্রোডাকশন করা সম্ভব নয়। আবার সি যেটা চাইছে, প্রোডাক্ট সি যদি আমরা বলি, সেটা হয়তো যতটুকু চাইছে তার চাইতেও সে আর একটু বেশি দিতে পারবে। যে ওই সি মেশিন যে মেশিনগুলিতে ইউটিলাইজ হবে, সেই মেশিন না হলে আন্ডার ইউটিলাইজেশন থাকবে। সো সেই ক্ষেত্রে তাকে চেক অ্যান্ড ব্যালেন্স করে নিতে হবে। চেক অ্যান্ড ব্যালেন্স সে তার ইচ্ছা মতো করতে পারবে না, সে আবার প্ল্যানিং ডিপার্টমেন্টে কাজ যাবে যে আমি তো এই প্রোডাক্টটা এই মাসে আমার মেশিনের যে ক্যাপাসিটি, আমি আমার পক্ষে এতটুকু কাভার করা সম্ভব হবে না, বাট তুমি সি যেটা চেয়েছো, সি আমি এর চাইতে বেশি দিতে পারবো। দেন প্ল্যানিং আবার এটা মার্কেটিং ডিপার্টমেন্টের সাথে কথা বলবে যে তুমি এই প্রোডাক্ট যতটা চাইছো এটা পাবা না, তুমি হয়তো চাইতেছে কিছু কম, এত ইউনিট কম পাবা, পক্ষান্তর তুমি সি যেটা চাইছো সেটা তার চাইতে বেশি দিতে পারবো প্রোডাকশন। এইটা মার্কেটিং যদি এই প্রপোজাল একসেপ্ট করে, মার্কেটিং কে একসেপ্ট মানে মিনস কি, যে মার্কেটিং যেহেতু এ বেশি চাইছে, সে তো তার ক্যাপাসিটি নেই, দিতেই পারবে না। আবার সি কম চাইছে, সে যেটা বেশি চাইছে সেটা তার তখন একসেপ্ট করে কিছুটা কমাতে হবে। সি যেটা কম চাইছে সেটা সে ইচ্ছা করলে বাড়ায় নিতে পারে, যে পরের মাসে দরকার হলে সে কম নেবে। এইভাবে একটা চেক অ্যান্ড ব্যালেন্স করে প্ল্যানটা আগে ঠিক করতে হবে যে আমি মাসে কি প্রোডাক্ট কতটুকু করব। এইটা হচ্ছে তার ফার্স্ট জব। দেন প্ল্যান যখন ঠিক করবে তখন তাকে নিজে, তখন পুরো মাসের প্ল্যান ঠিক হলো, দেন সে উইকলি একটা প্ল্যান করবে, এটা তার ইনহাউস প্ল্যান।
উইকলি প্ল্যান প্রোডাকশন ফার্মাসিস্ট বসে তার বিভিন্ন, তার আবার যে আমি ট্যাবলেট ক্যাপসুল দিয়ে কথা বলছি, এই ট্যাবলেট ক্যাপসুলে তার আবার বিভিন্ন সেকশন আছে। তার যেমন আছে ডিসপেন্সিং ইউনিট, তার আছে গ্র্যানুলেশন ইউনিট, তার আছে কম্প্রেশন ইউনিট, তার আছে কোটিং ইউনিট, তার আছে প্যাকেজিং ইউনিট। তাকে প্ল্যানটা এমন ভাবে সাজাতে হবে যেন তার প্রোডাকশনের যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট ফুলফিল একদিকে করতে হবে, অন্যদিকে তার প্রত্যেকটা ইউনিটে প্রত্যেকটা মেশিন যাতে প্রতিদিন ঠিক মতো চলে, কোনো মেশিন যাতে আইডেল না থাকে, কোনো ম্যান পাওয়ার যাতে আইডেল না থাকে, সেভাবে ঠিক করে তাকে মান্থলি প্ল্যানটাকে উইকলি প্ল্যানে ভাগ করতে হবে। উইকলি প্ল্যানে ভাগ করার সময় তাকে আরেকটা জিনিস বা মাথায় রাখতে হবে, বা সে আরেকটা জিনিস পাবে, ন্যাশন ওয়াইড তার এই প্রোডাক্টটা কতটুকু আছে। এই বিভিন্ন কোম্পানি বিভিন্ন সিস্টেম ফলো করে যে ন্যাশন ওয়াইড প্রোডাক্ট কতটুকু আছে, এটা প্রোডাকশন ডিপার্টমেন্টকে জানানোর জন্য। এটা বিভিন্ন কোম্পানির ইন্টারনাল পলিসি থাকে, ইন্টারনাল সিস্টেম থাকে, সেই সিস্টেমের মাধ্যমে সে জানতে পারবে যে তার ন্যাশন ওয়াইড প্রোডাক্টটা, এই প্রোডাক্ট অ্যাজ অন টুডে, সে আজকে মার্চের 12 তারিখ, এই 12 তারিখে আমার তুমি জানো যে আমি বেক্সিমকোতে কাজ করি, বেক্সিমকোতে কোন প্রোডাক্ট কতটুকু আছে অ্যাজ অন টুডে, এটা কিন্তু আমি জানি। আমার আমার সেই সিস্টেমে আমি যখন যাব আমি দেখে নিতে পারবো যে এই প্রোডাক্ট এতটুকু আছে আমার। তো সেই অনুযায়ী আমি কোন প্রোডাক্টটা মাসের 1 তারিখে করব, আর কোন প্রোডাক্ট মাসের 5 তারিখে করব, বা কোন প্রোডাক্ট মাসের 20 তারিখে করব, এটা ন্যাশন ওয়াইড স্টকের উপর ডিপেন্ড করে আমি ঠিক করব। আমাকে দিতে হবে এই মাসের মধ্যে, বাট আমি ডেফিনেটলি যে প্রোডাক্টটার আমার সে আর মাত্র 2 দিনের স্টক আছে, সেটা যতটুকু ডিমান্ড যত বেশি, যেটা স্টক হয়তো 15 দিনের আছে, সেটা ডেফিনেটলি আমি মাসের 10 তারিখে পরে যায় করতে পারবো। আর যেটা 2 দিনের স্টক আছে, সেটা ডেফিনেটলি আমাকে আজকেই করতে হবে। সেইভাবে সেই স্টকটা দেখে সে আবার ঠিক করবে, উইকলি প্ল্যান ঠিক করবে যে সে কোন প্ল্যান প্রোডাক্ট আগে করবে, কোন প্রোডাক্টটা পরে করবে, এবং কোন মেশিনের কোন ইউনিটে কোন কোন প্রোডাক্ট করবে, সেটাও তার ঠিক করতে হবে। যেটা আমি বলছি, তার কোনো ইউনিট যাতে কোনোভাবে আইডেল না থাকে, তার কোনো ম্যান পাওয়ার যাতে, কারণ এটা প্রোডাকশন ফার্মাসিস্টের কাজ, প্রোডাকশন অফিসারের কাজ, সে তার কোম্পানির যে অ্যাসেট আছে, সেই অ্যাসেটটাকে প্রপার ইউটিলাইজেশন করাও কিন্তু প্রোডাকশন ফার্মাসিস্টের কাজ। তার অ্যাসেট মিনস তার যে ম্যান পাওয়ার দেওয়া হয়েছে, তাকে যে মেশিন দেওয়া হয়েছে, এগুলি কোম্পানির অ্যাসেট। এই মেশিনের প্রপার ইউটিলাইজেশন করা, একটা মেশিন বসে থাকা মানে, সে মেশিন, আমরা জানি মেশিনের ডেপ্রিসিয়েশন হয়, একটা মেশিন হয়তো 10 বছর চলবে। আমার মেশিন 10 বছরের মধ্যে একদিন বসে থাকা মানে, ওই একদিনের জন্য ওই মেশিনের একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটার আমার ইউটিলাইজেশন হলো না। আবার আমার ম্যান পাওয়ার দিচ্ছে, সেই ম্যান পাওয়ার একদিন কেন 1 ঘন্টা যদি বসে থাকে, তার মানে আমার কি, আমার কোম্পানি আমাকে যে অ্যাসেট দিচ্ছে, সেই অ্যাসেটের ইউটিলাইজেশন করতে পারলাম না। সো আমাকে ওইভাবে ঠিক করতে হবে যে আমার কোনো অ্যাসেট যাতে কোনো একটা ঘন্টার সময়ের জন্য বসে না থাকে। হ্যাঁ, এবং এটা যেহেতু একটা চেইন অফ ওয়ার্ক, আমরা জানি, তোমরা ইউনিভার্সিটিতে প্রোডাকশনের প্রসেস ফ্লো পড়েছো। তোমরা যখন ট্যাবলেট ক্যাপসুল বা যে কোনো ডোজেস ফর্ম পড়েছো, তোমরা প্রসেস ফ্লো পড়েছো যে কোন স্টেপের পরে কোন স্টেপ আসে। আমি একটা প্রোডাক্ট গ্রানুলস করলাম, গ্রানুলস করে কম্প্রেশনে যখন দিব, কম্প্রেশন আবার বিভিন্ন মেশিন আছে, তাহলে আমাকে ওইভাবে ঠিক করতে হবে যে আমার কম্প্রেশন মেশিনগুলির কাজ যাতে আগামীকাল থাকে, সেইভাবে আমার গ্রানুলস রেডি করতে হবে। আবার কম্প্রেশনে যা কোটিং মেশিনগুলির কাজ যাতে আগামীকাল থাকে, সেটাও আমাকে মাথায় রাখতে হবে। এইভাবে কম্প্রেশন, গ্রানুলেশন, কম্প্রেশন, কোটিং, ফাইনালি আবার ফিটিং দিবে প্যাকিং মেশিনগুলিকে, সেই মেশিনগুলির আবার নেক্সট ডে কাজ যাতে থাকে, সেভাবে আমার মাথায় রেখে আমাকে আগাতে হবে, যাতে আমার কোনো অ্যাসেট কোনো সময়ের জন্য আইডেল না থাকে। এটা প্রোডাকশন ফার্মাসিস্টদের ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হচ্ছে, যখন প্রোডাকশন প্রসেস চলতেছে, সেই প্রোডাকশন প্রসেসটাকে তাকে ওভারসিং করতে হবে, তাকে কন্টিনিউয়াস মনিটরিং করতে হবে। তার কারণ একজন ফার্মাসিস্ট, তুমি জানো, সে ডেফিনেটলি সে তো আর গ্র্যানুলস নিজে বানাচ্ছে না, সে ট্যাবলেট নিজে বানাচ্ছে না, তার সাথে অপারেটর থাকবে। বাট এই যে অপারেটর কাজটা করতেছে, সেটাকে রেগুলার মনিটর করা, সবসময় মনিটরিং করা, এটা প্রোডাকশন ফার্মাসিস্টদের কাজের দায়িত্বের মধ্যে পড়ে, তার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে, যে কন্টিনিউয়াস মনিটরিং তাই করতে হবে, যাতে প্রোডাক্ট ঠিক মতো হয়, এবং প্রোডাক্টের কোয়ালিটি আফোর্ড করতে হবে, প্রোডাক্টের কোয়ালিটি যাতে ঠিক থাকে, এইটাকে কোয়ালিটি মেনটেন করা, জিএমপি মেনটেন করে কাজ করা, এটা প্রোডাকশন ফার্মাসিস্টদের দায়িত্বের মধ্যে পড়ে।
থার্ড যেটা করতে হবে তাকে তাকে এই যে প্রোডাকশন প্রসেসটা চলতেছে, প্রোডাকশন প্রসেস চলা অবস্থায় যদি কোনো প্রবলেম হয়, প্রোডাক্টের যদি কোনো প্রবলেম হয়, মেশিনের যদি কোনো প্রবলেম হয়, ম্যাটেরিয়ালের যদি কোনো প্রবলেম হয়, সেই প্রবলেমটার সঙ্গে সঙ্গে তাকে অ্যাড্রেস করতে হবে। হয়তো প্রোডাক্টের একটা প্রবলেম হলো, তাহলে সেই প্রবলেম কিভাবে সলভ করবে সেটা কিন্তু তার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে, যে সেই সলিউশন তাকে দিতে হবে। সলিউশন কিভাবে দিবে, কোথায় কমিউনিকেশন করবে, কার সাথে যোগাযোগ করবে, নিজে কি করবে, এটারও গাইডলাইন আছে। এটাও যখন একজন ফার্মাসিস্ট ইন্ডাস্ট্রিতে জব করবে তখন সেটা বুঝতে পারবে যে তাকে, তার একটা প্রোডাক্টের প্রবলেম হয়েছে তাকে কি করতে হবে, তার একটা ম্যাটেরিয়ালের প্রবলেম তাকে কোথায় কথা বলতে হবে। হ্যাঁ, সো এই জিনিসগুলো তার দায়িত্বের মধ্যে পড়ে, যে কন্টিনিউয়াস প্রসেস চলা অবস্থায় যে প্রবলেমগুলি হয় সেই প্রবলেমকে তাৎক্ষণিকভাবে অ্যাড্রেস করা, যাতে করে তার প্রোডাক্ট কোনোভাবেই প্রসেসে কোনো হ্যাম্পার না হয়, কোনো কাজের হ্যাম্পার না হয়, মেশিন মেশিন এবং ম্যান পাওয়ারের যাতে প্রপার ইউটিলাইজেশন হয়, এই জন্য তাকে সঙ্গে সঙ্গে সেটাকে অ্যাড্রেস করতে হবে। আমি থার্ড কাজ বললাম। নাম্বার ফোর্থ, আমরা যদি 4 নম্বর কাজ বলি যে একজন প্রোডাকশন ফার্মাসিস্ট বা প্রোডাকশন অফিসার কি কাজ করবে, সেটা হচ্ছে তার ডে টু ডে বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে তার কমিউনিকেশন করতে হবে, বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে। আমি বলি তার একটা ম্যাটেরিয়াল লাগবে, সো ম্যাটেরিয়ালটা, আমার ম্যাটেরিয়াল যদি আজকে মার্চের 12 তারিখ, আমার যে ম্যাটেরিয়ালটা মার্চের 12 তারিখে লাগবে, এই ম্যাটেরিয়ালটা আমি কিন্তু ওয়্যার হাউসের কাছে 12 তারিখে চাইতে পারবো না। আমাকে 12 তারিখে আমার ম্যাটেরিয়ালটা থাকতে হবে। তার মানে কি, এই ম্যাটেরিয়ালটা আমার ডেফিনেটলি 2 দিন আগে ওয়্যার হাউসকে রিকুইজিশন দিতে হবে, যে আমার 12 তারিখে ম্যাটেরিয়াল, মানে কি 10 তারিখে আমার রিকুইজিশনটা রেজ করতে হবে যে এই ম্যাটেরিয়ালটা আমার 12 তারিখে লাগবে। দেন ওয়্যার হাউসের আবার একটা প্রিপারেশনের ব্যাপার আছে। সেই ম্যাটেরিয়ালটা অ্যারেঞ্জ করবে, সেই ম্যাটেরিয়ালটা রেডি করবে, রেডি করে সে হয়তো 11 তারিখে আমাকে দিবে, 12 তারিখে আমার প্রোডাকশন ফ্লোরে, আমার সব ফ্লোরে ম্যাটেরিয়ালটা রেডি থাকবে। সো এই জিনিসটা, এটাও তার মাথায় রাখতে হবে যে আমি কি প্রোডাক্ট করব, কি প্রোডাক্ট ম্যাটেরিয়াল আমার লাগবে, কখন লাগবে, তার জন্য কোন ডিপার্টমেন্টের সাথে কখন যোগাযোগ করতে হবে, সেটা কিন্তু প্রোডাকশন ফার্মাসিস্টের কাজ। এই কমিউনিকেশন মেনটেন করা, এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট কাজ। কমিউনিকেশন গ্যাপের কারণে প্রোডাকশন ফ্লোরে কাজের হ্যাম্পার হয়, প্রোডাকশন ফ্লোরে কাজ গতি মন্থর হয়ে যায় যদি ঠিক মতো সঠিক সময়ে সঠিক কমিউনিকেশন যদি না করা হয়। সো এটা প্রোডাকশন এন্ড ফার্মাসিস্টদের কাজ, যে সে সঠিকভাবে কমিউনিকেশন করবে। কি কারণে করবে, যা যেন আলটিমেটলি গোল হচ্ছে তার প্রোডাকশন ফ্লোটা যাতে ঠিক মতো থাকে, প্রোডাকশন যাতে ঠিক মতো থাকে। এই কারণে তাকে বিভিন্ন জায়গায় যখন যে ডিপার্টমেন্টের সাথে যেভাবে কমিউনিকেশন করা দরকার, বিভিন্ন টাইমে, তুমি জানো ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, ওয়্যার হাউস, ডিসপেন্সিং, ম্যানুফ্যাকচারিং, কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি অ্যাসুরেন্স, মার্কেটিং, এসবিএম, অ্যাকাউন্টস, বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে। যখন যে ডিপার্টমেন্টে কমিউনিকেশন করার দরকার সেই কমিউনিকেশন তাকে করতে হবে। দেন তার আরেকটা কাজের মধ্যে পড়বে, একটা প্রোডাক্ট, এই যে প্রসেস কমপ্লিট হওয়ার পরে যখন প্রোডাক্টটা সঠিকভাবে কমপ্লিট হলো, এই প্রোডাক্টের অন্যান্য ডিপার্টমেন্ট যখন ওকে করবে, কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি অ্যাসুরেন্স সবকিছু সার্টিফাই করবে, দেন এই প্রোডাক্টটা যাতে তার ফ্লোর থেকে এটা যাতে ডিস্ট্রিবিউশন ডিপার্টমেন্টে সঠিক সময়ে যা পৌঁছে, এবং সে এই জন্য যত তাড়াতাড়ি তার ফ্লোর থেকে প্রোডাক্টটাকে সে ডিসপাস করতে পারবে তত তার ক্রেডিট, কারণ তার প্রোডাকশন ফ্লোর তো প্রোডাক্ট রাখার জন্য না, প্রোডাকশন ফ্লোর হচ্ছে প্রোডাকশন করার জন্য। সো এই যে ফাইনাল প্রোডাক্টটা যে সে ডিস্ট্রিবিউট করবে, এইটা পর্যন্ত সে খেয়াল রাখবে যে তার প্রোডাকশন ফ্লোরে প্রোডাক্টটা যাতে জমে না থাকে। তো আমরা যদি খুবই ইন ব্রিফ বলি, এই প্রথম অবস্থায় একদম নতুন ফার্মাসিস্টদের যারা নতুন জয়েন করবে, তাদের প্রাথমিক অবস্থায় এই 4 থেকে 5টা কাজ তাকে করতে হয়। এছাড়া যখন যত তার এজ যত বাড়বে, সে যত এক্সপিরিয়েন্স হবে, তার ডিফারেন্ট কাজ আসবে। এটা বললাম আমি ব্রিফ, একদম ফ্রেশ ফার্মাসিস্ট যারা, তাদের কাজ। বাট তুমি যখনই সিনিয়র হবে তোমার কাজের পরিধি কিন্তু আরো বাড়বে। এবং অ্যাকচুয়ালি প্রোডাকশন ফার্মাসিস্টদের কাজ শুধু প্রোডাকশন না, যখন তুমি আরো সিনিয়র হবা তখন তোমার মেশিন, যেমন একটা মেশিন, কি ধরনের মেশিন তুমি কিনবা, তার ইউআরএস করা, ইউজার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন রেডি করা, এটা প্রোডাকশন ফার্মাসিস্টদের কাজ। আরো যখন বড় হবে তখন এই যে পিপল ম্যানেজমেন্ট,
এটা শুরু থেকে যেমন কম থাকে, যখন একটু সিনিয়র হবে তখন পিপল ম্যানেজমেন্টে প্রোডাকশন ফার্মাসিস্টদের বিশাল কাজ। কারণ আমরা পিপল ম্যানেজমেন্ট যদি সঠিকভাবে করতে পারি, প্রোডাকশনে একটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে প্রোডাকশনে সবচেয়ে বেশি লোক কাজ করে, তাদেরকে প্রপার ম্যানেজমেন্ট করতে পারলেই আমার প্রোডাক্টিভিটি বাড়বে, আমার প্রোডাকশন সঠিকভাবে হবে। সো পিপল ম্যানেজমেন্ট একটা ইম্পর্টেন্ট ইস্যু, একটা ইম্পর্টেন্ট কাজ ফর প্রোডাকশন ফার্মাসিস্ট। তো ডেফিনেটলি এটা যত তোমার এজ বাড়বে তখন তো তোমার রেসপন্সিবিলিটি তত ডাইভার্সিফাইড হবে, তখন তোমার কি পিপল ম্যানেজমেন্টের দিকে বেশি যোগ করতে আসতে হবে। আবার ফ্যাসিলিটি ডিজাইন, এক পর্যায়ে তুমি একটা নতুন ফ্যাসিলিটি করবা, সেখানে তোমার ফ্যাসিলিটিটা কেমন হবে, তার ইনভায়রনমেন্ট কেমন হবে, তার সেখানে কি কি তুমি মেশিন সিলেকশন করবা, মেশিনগুলোর সোর্স কোথাকার, তার সাপ্লায়ারের সাথে কথা বলা, এগুলো প্রোডাকশন ফার্মাসিস্টদের কাজের আওতার মধ্যে পড়ে। সো আমরা যদি বলি প্রোডাকশন ফার্মাসিস্টদের কাজ অ্যাকচুয়ালি, এবং প্রোডাকশন করা অবস্থা আমি আরেকটা জিনিস বাদ দিয়ে আসছি, যেটা হচ্ছে তোমার 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 প্রোডাক্টে তোমার একটা ব্যাচে যাতে ম্যাক্সিমাম আউটপুট তুমি পাও, তোমার প্রসেস লস যাতে কম কম হয়। এই যে প্রসেস লস মিনিমাইজেশন করা, ইট ইজ এ বড় ফাংশন একজন প্রোডাকশন ফার্মাসিস্টের। কারণ প্রসেস লস যত কমাবা তোমার প্রফিটেবিলিটি তত বাড়বে, কোম্পানি তত বেনিফিট হবে, এবং এই কাজটা কিন্তু প্রোডাকশন ফার্মাসিস্টদেরই করতে হয়, প্রসেস লস মিনিমাইজেশন। আরেকটা কাজ যেটা করতে হয় যে তোমার লাইন ব্যালেন্সিং এবং অপটিমাইজেশন। তোমার শুধু যে আমরা বললাম যে ম্যান পাওয়ার ইউটিলাইজেশন, আমরা বললাম মেশিন ইউটিলাইজেশন, এই মেশিনের অপটিমাম ইউটিলাইজেশন হচ্ছে কিনা। আমার একটা মেশিনের সে ক্যাপাসিটি মনে করো যে 570 কেজি, কিন্তু আমি যা দেখলাম যে এখানে 500 কেজির একটা ব্যাচ বানানো হচ্ছে। তো তুমি যখন দেখবে যে না এই এটা 570 কেজি পর্যন্ত করা সম্ভব, তাহলে এটার 100, তোমার 500 কেজি করতে যে সময় লাগবে 570 কেজি করতেও একটা গ্রানুলেশন শুটে ধরো একই সময় লাগবে। তাহলে তুমি ডেফিনেটলি সেই ব্যাচ সাইজটাকে বাড়ায়, সঠিক নিয়মে প্রপোজালের মাধ্যমে বাড়ায় 570 কেজি করা, এই যে আমি যে যাতে আমার মেশিনের অপটিমাম ইউটিলাইজেশন হয়, এটা ইনশিওর করাও কিন্তু প্রোডাকশন ফার্মাসিস্টের কাজ। সো এই ওভারঅল প্রোডাকশন ফার্মাসিস্টের কাজের পরিধি ব্যাপকতা অনেক বেশি। তারপর যখন আরো সিনিয়র হবে বা এক পর্যায়ে যখন তুমি ডিপার্টমেন্টে হেড হবে, তখন তো তোমাকে পলিসি মেকিং, তোমাকে তোমার কিভাবে তোমার ডিপার্টমেন্ট চলবে, কিভাবে তুমি অপটিমাইজেশন করতে পারবা, কিভাবে তোমার পিপল হ্যান্ডলিং করবা, কিভাবে পিপল ম্যানেজমেন্টের তোমার আউটপুট বাড়াবা, এইসব ডিফারেন্ট কাজে তাকে ইনভলভ হতে হবে। সো আমরা এই হচ্ছে প্রোডাকশন ফার্মাসিস্টদের কাজ। মানে আমি এটা ব্রিফলি বললাম, আরো অনেক কাজ আছে যেটা বলতে গেলে অনেক সময় দরকার হবে। থ্যাংক ইউ স্যার, অনেক সুন্দরভাবে এক্সপ্লেন করার জন্য। ইট ওয়াজ এ ভেরি ইন ডেপথ এক্সপ্লেনেশন, অনেক কিছু জানতে পারলাম। যেহেতু প্রোডাকশনের ব্যাপারে অনেকক্ষণ কথা হলো, এবার আসি আমরা কোয়ালিটি কন্ট্রোল এন্ড কোয়ালিটি অ্যাসুরেন্সের ব্যাপারে কথা বলবো। মানিক স্যার, এই কোয়েশ্চনটা আপনাকে আস্ক করব। সেটা হচ্ছে যে কোয়ালিটি কন্ট্রোল এন্ড কোয়ালিটি অ্যাসুরেন্স বেসিক্যালি তো মানে ওষুধের গুণগত মান নিয়ন্ত্রণ করা এবং এটা নিশ্চিত করা যে আমার প্রথম দিন থেকে 100 দিন পর্যন্ত যেই কোয়ালিটিটা ছিল সেটা সেম থাকবে। Like, how is that possible? How does a pharmacist make this possible? থ্যাংক ইউ সামিরা। আচ্ছা, আমি আশা ভাইয়ের সাথে একটা জিনিস অ্যাড করছি যে ফার্মাসিস্ট কেন হবা। মানে আশা ভাই তো খুবই সুন্দর করে উনি বলেছে, একদম এক্সপ্লেইন করেছে। তো সব থেকে বড় কথা যে আমরা সবাই কন্ট্রিবিউট করতে চাই, বিভিন্ন ওয়েতে কন্ট্রিবিউট করতে চাই। তো ফার্মাসিস্টের একটা সব থেকে বড় সুবিধা, তারা হচ্ছে মানুষের সরাসরি লাইফ সেভিং যে মেডিসিন, এটা তৈরির সাথে নিজেকে মানে একটা সংশ্লিষ্ট করার যে একটা ব্যাপার, শুধু ওষুধ তৈরিই তারা করছে না, সেটাকে মানে কি বলবো মানুষের জন্য কতটা সেভ হবে সেই সেফটি অ্যানালাইসিসের তার যত ধরনের ব্যাপার আছে, সেই ফার্মাকো ভিজিলেন্স স্টাডি, ফার্মাকো দ্যাট ইজ বায়ো ইকুইভ্যালেন্স স্টাডি, তারপরে যার অ্যানালাইটিক্যাল টেস্ট, সমস্ত কিছুর সাথে ফার্মাসিস্টদের একেবারে কি বলছি তারা মনিটরিং যেমন করছে, প্রোডাকশন যেমন করছে, তার মান নিয়ন্ত্রণ করছে, বিপণন করছে, দ্যাট ইজ তার মার্কেটিং করছে, ঠিক আছে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করছে, মানে কোন জায়গায় না। দ্যাট ইজ সব থেকে বড় কথা। ফার্মাসিস্টটা
যেমন ডক্টররা একটা মানুষকে অসুস্থ হয়ে গেলে তাকে সুস্থ করার জন্য এই সমস্ত তার ডায়াগনস্টিক্স থেকে শুরু করে তাকে তার ট্রিটমেন্ট দেওয়া তাকে সুস্থ করছে। এখানে যেমন বলা হয় মানে দে আর দ্য সেকেন্ড গড, তাই না? অনেকে বলে যে ডাক্তাররা সেকেন্ড গড, এরকম করে বলে। তা আমি মনে করি ফার্মাসিস্টদেরও আমরা এখানে গড বা অন্য কোনো কিছু বলতে চাই না, কিন্তু ডিরেক্টলি এটা পেশেন্ট কেয়ারের সাথে তারা যুক্ত হতে পারছে। যেমন ওষুধ উদ্ভাবনের ক্ষেত্রে, ওষুধ তৈরির ক্ষেত্রে যুক্ত হতে পারছে। আবার অন্যদিকে হসপিটালে বা ক্লিনিক্যাল ফার্মেসিতে আবার ওখানে পেশেন্ট ইন্টারভেনশনের মাধ্যমে তারা কাজগুলো করতে পারছে। সুতরাং আর তুমি তো অনেক আগে থেকে সামিরা বলেছো যে যে ফার্মাসিস্টরা কোন কোন ফিল্ডে কাজ করতে পারবে, এবং আশা ভাই অনেক চমৎকার করে বলেছেন, একটা ইন ডেপথ বলেছে। এখন আমি আসি কোয়ালিটি কন্ট্রোলের ব্যাপারে এবং প্রোডাকশনের ব্যাপারে। আশা ভাই এত ডেপলি বলেছে, ইনফ্যাক্ট যেহেতু উনি অনেক দিন ধরে প্রোডাকশনে আছে, উনি একদম ইন ডেপথ সবকিছুই বলেছে। যদিও আরো অনেক কিছু উনি বলতে চাচ্ছিলেন, কিন্তু এত কিছু বলা সম্ভব না। উনি 20-25 বছর ধরে যে তার ইয়ে হয়েছে, তার যে এক্সপেরিয়েন্স, সেটা এই 1 ঘন্টার লাইভ স্ট্রিমিং এর সম্ভব না, তাই না? তারপরে উনি অনেক চেষ্টা করেছে, অনেক সুন্দর করে বলেছে। হয়তো অনেক কিছু অনেক স্টুডেন্ট হয়তো বুঝতে পারবে না, যখন কাজ করতে যাবে এই জিনিসগুলো তারা যখন নিজে দেখবে তখন সুন্দর হবে। কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে একটা প্রোডাকশনের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। যেমন যদি আমি ফার্স্ট স্টেপ বলি, আমরা যে স্টার্টিং ম্যাটেরিয়াল আছে, যেমন র ম্যাটেরিয়ালস, এপিআই বা এক্সিপিয়েন্টস গুলা, যেটা দিয়ে আমরা প্রোডাকশন করি আর কি, ওষুধ তৈরি করি, এখন এগুলোর যদি আমরা কোয়ালিটি নিশ্চিত না করি তাহলে সেটা দিয়ে কিন্তু আমরা প্রোডাকশন করতে পারবো না। দ্যাট ইজ, আমার যখন একটা আমরা র মেটেরিয়ালস কিনে নিয়ে আসছি, এক্সিপিয়েন্টস কিনে নিয়ে আসছি বা প্যাকেজিং ম্যাটেরিয়াল কিনে নিয়ে আসছি, সেটার ফার্স্ট কোয়ালিটি কন্ট্রোল করতে হবে। এখন কোয়ালিটি কন্ট্রোলে কি কি টেস্ট করে আমরা বলতে পারবো যে এই ম্যাটেরিয়ালটা অ্যাকর্ডিং টু দ্য স্পেসিফিকেশন আমার আছে কিনা, তার জন্য আমরা জানি যে আমাদের কিছু ইনহাউসের স্পেসিফিকেশন আছে, ব্রিটিশ ফার্মাকোপিয়া, ইউনাইটেড স্টেটস ফার্মাকোপিয়া, ইন্টারন্যাশনাল ফার্মাকোপিয়া, এরকম অনেক ধরনের গাইডলাইন আছে। এমন অনেক ধরনের ফার্মাকোপিয়া আছে যে ফার্মাকোপিয়ার মাধ্যমে আমরা এই স্পেসিফিকেশন গুলো ঠিক করি এবং আমরা ওষুধের মান নিয়ন্ত্রণের কিছু প্যারামিটার সেট করি, এবং সেই প্যারামিটার গুলো আমরা সার্টিফিকেট অফ অ্যানালাইসিস বা টেস্ট, যে আমরা সার্টিফিকেশনের জন্য যে আমাদের যে প্রেসক্রাইবড ফর্ম থাকে সেইখানে আমরা একটা ডিজাইন করে রাখি। এরপরে আমরা টেস্ট গুলো করি, যেমন র মেটেরিয়ালস এর ক্ষেত্রে বিভিন্ন ধরনের টেস্ট আছে, এক্সিপিয়েন্টস এর যে টেস্ট গুলো আছে সেই টেস্ট গুলো, বা প্যাকেজিং ম্যাটেরিয়ালের সব টেস্ট গুলো করা হয়। সেই টেস্ট ম্যাটেরিয়াল গুলো করার পরে যদি প্রত্যেকটা মানে ইচ অ্যান্ড এভরি রেলিভেন্ট টেস্ট যদি কমপ্লাই করে, তাহলে যে কাজগুলো করছে সে তখন এটাকে বলছে ওকে ডান বাই, সো সিনিয়র একজন সেটাকে চেক করছে, এবং ফাইনালি যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট কোয়ালিটি কন্ট্রোলে থাকবে তিনি ওই ম্যাটেরিয়ালস গুলাকে সার্টিফাই করছে, ঠিক আছে, সো দিস ইজ দ্যাট ইজ কোয়ালিফাইড ফর দ্য প্রোডাকশন। তাহলে এটা চলে যাচ্ছে, মানে তাদের রিলিজ হয়ে যাচ্ছে এই প্রোডাকশন, মানে এই প্রোডাক্ট গুলো ফর প্রোডাকশন। তারপরে ডিসপেন্সিং যে ইউনিট আছে বা আমাদের যে ওয়্যার হাউসে যারা ডিসপেন্সিং ওখান থেকে করছে, তাদের আশা ভাই যেটা বললেন যে প্রোডাক্ট গুলো আগের থেকে নিয়ে রাখতে হয়, দ্যাট ইজ আমি একটা বিএমআর দিব, ব্যাচ ম্যানুফ্যাকচারিং রেকর্ড, ঠিক আছে, সেটা আমাকে ওই আমার যে স্কেডিউলড, আশা ভাই তো একদম ইন ডিটেইল বলেছে, তা আমাকে আমার ওই প্রোডাকশন স্কেডিউল অনুযায়ী আমাদেরকে বিএমআর গুলো ফিল আপ করবে প্রোডাকশন ফার্মাসিস্টরা, এবং সেটা আমাদের স্টোর ডিপার্টমেন্টে বা আমাদের যেখান থেকে ডিসপেন্সিং করা হবে সেই ইউনিটে পাঠিয়ে দিবে। পাঠানোর পরে আমার যে বিএমআর এর যে ইয়েগুলো আছে, র মেটেরিয়ালস গুলো আছে, এক্সিপিয়েন্টস গুলো আছে, সেই অনুযায়ী তারা সেখান থেকে পাঠিয়ে দিবে, এটা চলে আসবে প্রোডাকশন ডিপার্টমেন্টে। প্রোডাকশন ডিপার্টমেন্ট আবার ওটাকে চেক করবে, ওটা তাদের আবার ডিসপেন্সিং ইউনিটে রেখে দিবে, পরবর্তীতে তারা প্রোডাকশনটা করবে। এরপরে যখন প্রোডাকশনটা শুরু হলো, শুরু হওয়ার পরে যে মিক্সিং করছে, গ্রানুলেশন করছে, কম্প্রেশন করছে, যে একটার পরে একটা স্টেপস গুলো হচ্ছে, সেইখানে আমাদেরকে মান নিয়ন্ত্রণ করতে হবে, দ্যাট ইজ ইন প্রসেস কোয়ালিটি কন্ট্রোল, আইপিকিউসি আমার বলে থাকি। সো আইপিকিউসিটা কোন কোন কোম্পানিতে হয়তো কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্ট করছে, কোন কোন কোম্পানিতে এটা কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টও এই কাজগুলো করছে। তো যে কোম্পানিতে কোয়ালিটি অ্যাসুরেন্স আছে তারা সেইখানেই করছে, আর যে কোম্পানিতে কোয়ালিটি কন্ট্রোল আছে তারা করছে। হয়তো কোয়ালিটি অ্যাসুরেন্স ছোট অনেক কোম্পানিতে, একদম ছোট কোম্পানি যেগুলো আছে বাংলাদেশে, সেখানে হয়তো কোয়ালিটি অ্যাসুরেন্স নাও থাকতে পারে, বাট কোয়ালিটি কন্ট্রোল সব জায়গায় আছে। এখন আইপিকিউসিটা কে করবে, কোয়ালিটি কন্ট্রোল করবে না কোয়ালিটি অ্যাসুরেন্স করবে, সেটা ইজ বেসিক্যালি ডিরেক্টেড বাই দ্য আমাদের বলছি মার্কেটিং অথরাইজেশন। যেমন আমাদের দেশে ডিজিডিএ আছে, কথার কথা আমি ওষুধটা
এক্সপোর্ট করছি আমেরিকান মার্কেটে, ইউরোপিয়ান মার্কেটে বা অন্য কোনো মার্কেটে। এখন তারা বলছে আমাদের এই যে আইপিকিউসি তাদের যে গাইডলাইন্স আছে সেই গাইডলাইন্সে তারা হয়তো বলছে যে না, আমাদেরকে কোয়ালিটি অ্যাসুরেন্সকে এই কাজগুলো করে দিতে হবে, তারা মনিটরিং করবে এবং তাদেরকে এই আইপিকিউসিটা করবে, কোয়ালিটি কন্ট্রোলও করছে, কোয়ালিটি অ্যাসুরেন্সও করছে ফর মানে কি বলবো প্রপার মনিটরিং, যে তারা যে কাজগুলো করছে, প্রোডাকশন যে ওষুধটা তৈরি করছে সেইগুলার যে গুণগত মানগুলো আছে, যে বিভিন্ন প্যারামিটার্স আছে, সেই প্যারামিটার্স গুলো কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট টাইম টু টাইম তারা স্যাম্পলিং করছে, তারা টেস্ট করছে, কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্ট সেটাকে মনিটরিং করছে, স্যাম্পলিং করছে, টেস্ট করছে। আবার আরো একটা জিনিস আছে, যখন প্রোডাকশন শুরু হয় তার আগে একটা লাইন ক্লিয়ারেন্স নিতে হয়, সেটা সব প্রোডাক্টের ক্ষেত্রে লাইন ক্লিয়ারেন্স নিতে হয়, সেইখানেও কিন্তু কোয়ালিটি কন্ট্রোল বা কোয়ালিটি অ্যাসুরেন্স এই কাজটা প্রোডাকশনের সাথে মিলে কাজ করছে। ঠিক আছে, প্রোডাকশন ডিপার্টমেন্ট এবং কোয়ালিটি কন্ট্রোল বা কোয়ালিটি অ্যাসুরেন্স তারা কি করছে, যে আমার একটা প্রোডাক্ট শুরু হওয়ার আগে সমস্ত মেশিন রেডি কিনা, রুম রেডি কিনা, আদার্স যে সমস্ত কন্ডিশন গুলো আছে সেই সমস্ত কন্ডিশন গুলো রেডি কিনা, মানে সমস্ত কিছু মেকশিওর করার পরে একটা প্রোডাকশন শুরু হয় বা কোন একটা স্টেপ শুরু হয়। তো সেখানকার ক্লিয়ারেন্স গুলো কোয়ালিটি অ্যাসুরেন্স বা কোয়ালিটি কন্ট্রোল তারা চেক করছে এবং কাজগুলো করছে। সুতরাং আমি মনে করি শুধু প্রোডাকশন করলে হবে না, প্রোডাকশনের ফার্মাসিস্টদের সব থেকে বড় রোল হচ্ছে আমাদের অ্যাজ পার দ্য গাইডলাইন, আমাদের যে অফিসিয়াল গাইডলাইন গুলো আছে, যে ফার্মাকোপিয়াল গাইডলাইন বা আমাদের যে ইয়ে আছে, যে মার্কেটিং অথরাইজেশন যে গাইডলাইন প্রিন্সিপালস আছে, সেগুলোকে আমরা কতটা মিট করতে পারছি। তা না হলে কিন্তু আলটিমেটলি এই প্রোডাক্টগুলো আমরা মার্কেটিং করতে পারবো না, আমরা সেল করতে পারবো না। আর এটা ওষুধটা শুধু তৈরি করলে হবে না, এটা আমরা যে ওষুধটা তৈরি করছি সেটা যারা খাচ্ছে, দ্যাট ইজ আমরা মানে যাদেরকে মানে ডক্টররা প্রেসক্রাইব করছে তারা অসুস্থ মানুষ, এটা মাথায় রাখতে হবে। এখন অসুস্থ মানুষকে একটা ওষুধ দিচ্ছি, ওষুধ কিন্তু মানুষের জীবন নিয়েও নিতে পারে, আবার ওষুধের জীবন বাঁচিয়েও দিতে পারে। সুতরাং এর মধ্যে কোনো আনডিজায়ার্ড কোনো কম্পাউন্ড আছে কিনা, দ্যাট ইজ আমার রাদার দ্যান এপিআই, এর মধ্যে অন্য কোনো তোমরা জানো টক্সিকেন্টস আছে কিনা। রিসেন্টলি আমাদের বেশ কিছু প্রোডাক্টকে মার্কেট থেকে উইথড্র করতে হয়েছে ডিউ টু সাম কন্টামিনেশন। তো এই কন্টামিনেশন গুলো হচ্ছে কিনা, ক্রস কন্টামিনেশন হচ্ছে কিনা, মিক্স আপ হচ্ছে কিনা, সো এই জিনিসগুলো একেবারে ফ্রম দ্য বিগিনিং টু দ্য এন্ড কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি অ্যাসুরেন্স এগুলা কিন্তু মনিটরিং এর মধ্যে রেখেছে। এবং অ্যাকচুয়ালি প্রোডাকশন, কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি মানে অ্যাসুরেন্স সবাই কিন্তু টিম হিসেবে কাজ করছে, এটা কিন্তু কেউ কারোর অপোনেন্ট না, সবাই সবার সাথে কমিউনিকেট করছে। আশাফ স্যার একটা কথা তোমাদেরকে বলেছে যে এই যে কমিউনিকেশন ব্যাপারটা, সো প্রোডাকশন কোয়ালিটি কন্ট্রোলের সাথে কমিউনিকেট করছে, অ্যাসুরেন্সের সাথে কমিউনিকেট করছে, সো প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে প্রত্যেকটা ডিপার্টমেন্ট আসলে সংযোগ স্থাপন করবে। তা না হলে কি হবে, এটা মিসলিডিং হয়ে যাবে, কোনো একটা মিস ইনফরমেশন হয়ে যাবে। তো তাতে করে কি হবে, এই ছোট্ট একটা ইনফরমেশনের জন্য কিন্তু একটা প্রোডাক্টের বিশেষ কোনো ত্রুটি থেকে যেতে পারে। তো এই ত্রুটি যেন না থাকে, দ্যাট ইজ আমরা প্রত্যেকটা স্টেপকে যদি ত্রুটি মুক্ত করতে চাই তাহলে আমাদেরকে একটা টিম হিসেবে কাজ করতে হবে। এবং যে যার পজিশন থেকে তার যে ইয়েগুলো দেওয়া আছে, জব ডেসক্রিপশন গুলো তো ইজ স্পেসিফাইড। যখনই একটা মানে একজন ফ্রেশার্স যখন চাকরিতে যাবে অথবা এক্সপেরিয়েন্সড লোকই যখন চাকরিতে যাবে, তখন প্রত্যেকের কিন্তু জব ডেসক্রিপশন স্পেসিফাইড, প্রত্যেকটা কোম্পানির জন্য, প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য। সুতরাং তাকে বলেই দেওয়া আছে যে তোমাকে কিভাবে কি করতে হবে। ঠিক আছে, তো আমরা সেই জব ডেসক্রিপশন অনুযায়ী আমরা কাজগুলো করব। এবং আমাদের সবসময় খেয়াল রাখতে হবে আমরা আমাদের যে সমস্ত গাইডলাইন্স গুলো আছে, বিশেষ করে যে ডিজিডিএ বা এফডিএ বা আদার্স যে সমস্ত আমরা গাইডলাইন ফলো করছি ওষুধ ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে, যে জিএমপি, সিজিএমপি যেগুলো মেনটেন করছি, সেই গাইডলাইন অনুযায়ী আমরা ওষুধ তৈরি করছি কিনা, কোথাও ভুল ত্রুটি হচ্ছে কিনা, সেগুলোকে মনিটরিং করা, সেগুলোকে অ্যানালাইসিস করা, সেগুলোকে ট্র্যাক করা, সেগুলোকে দ্যাট ইজ মানে সেগুলোকে এলিমিনেট করার জন্য যে কাপা করা, যে কারেক্টিভ অ্যাকশন, প্রিভেন্টিভ অ্যাকশন, আমাদের যে প্রসেস ভ্যালিডেশন করা, ক্যালিব্রেশন করা, ইত্যাদি ইত্যাদি যে বিষয় আছে, অনেক অনেক বিষয় আছে। তো সেই জিনিসগুলোর সাথে আমাদের ফার্মাসিস্টরা থাকবে। শুধু ফার্মাসিস্টরা থাকবে তা বলছি না, এখানে মানে এখানে ইঞ্জিনিয়াররা থাকবে, এখানে অন্যান্য যারা কোয়ালিফাইড পার্সোনাল যারা আছে তারাও এখানে কন্ট্রিবিউট করতে পারবে। বাট ফার্মাসিস্ট যেহেতু বাই প্রফেশন, তাদেরকে যে সাবজেক্টগুলো পড়ানো হয় সেগুলো ইজ মোর রিলিভেন্ট উইথ দ্য প্রোডাকশন, কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি অ্যাসুরেন্স ওরিয়েন্টেড সাবজেক্টগুলোকে বেশি করে পড়ানো হয়। কিন্তু আমি বলছি না যে কেমিস্ট্রির কেউ পারবে না বা বায়োকেমিস্ট্রি কেউ পারবে না, কিন্তু তারা হচ্ছে মোর রিলেটেড উইথ অ্যানালাইসিস বা তারা ওই টাইপের কিছু জিনিসগুলো কাজগুলো করছে। ঠিক আছে, তো এই আর কি ওভারঅল। তো ফার্স্ট টার্মে আমি তোমার এই কোশ্চেনের আনসার এখানে শেষ করতে চাই, পরবর্তীতে আমি আবার কোশ্চেনের আনসার দিব।
Okay, thank you, Samira. Thank you very much. থ্যাংক ইউ মানিক স্যার। যেহেতু আমরা হচ্ছে প্রোডাকশন এন্ড কোয়ালিটি কন্ট্রোল এন্ড কোয়ালিটি অ্যাসুরেন্স নিয়ে কথা হয়েছে, সো আমি হচ্ছে আরেকটা সেক্টর নিয়ে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে R&D, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। এইটা হচ্ছে খুবই ক্লোজলি রিলেটেড উইথ প্রোডাকশন এন্ড QA/QC। সো এইটার বিষয় হচ্ছে আমি ডক্টর মানিক চন্দ্র শীল স্যারকে আবার জিজ্ঞেস করছি যে R&Dর মেইন যে ফাংশনটা কি, তাদের কি রোল আছে, মানে টু এনশিওর ইন সেফ এন্ড এফেক্টিভ মেডিকেশন। থ্যাংক ইউ, সামিরা। আচ্ছা, আমরা R&D তো আসলে বাংলাদেশের ক্ষেত্রে একটা ব্যাপার, আর যদি ওয়ার্ল্ড পার্সপেক্টিভ যদি বলি তখন আরেকটা বিষয়। তা আমরা জানি R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে নতুন নতুন যে ওষুধ উদ্ভাবন করা, নিউ মলিকুল ডেভেলপমেন্ট করা, নিউ ফর্মুলেশন ডেভেলপমেন্ট করা, এগুলো নিয়ে তারা কাজ করছে। যেমন এই যে কোভিড এর যে ভ্যাকসিনটা আসলো, কোভিড এর ভ্যাকসিন, এটা তো একদম নতুন একটা ড্রাগ ছিল, নতুন একটা ডিজিজ, নতুন একটা ড্রাগ। তো এই নতুন ড্রাগ ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি, এটা ওয়ার্ল্ড ওয়াইড। কিন্তু আমাদের বাংলাদেশের আসপেক্টে যদি বলি, R&Dর কথা যদি বলি বা প্রোডাক্ট ডেভেলপমেন্টের কথা বলি, সেইখানে তারা মেইনলি কাজ করে ফর্মুলেশন ডেভেলপমেন্ট নিয়েই তারা মেইনলি কাজ করে। ঠিক আছে, ফর্মুলেশন ডেভেলপমেন্ট করা, প্রসেস মানে কি বলবো, প্রসেস ডেভেলপমেন্ট করা। ধরো আমাদের এক্সিস্টিং একটা সিস্টেম আছে, একটা প্রোডাকশন সিস্টেম আছে, সেই সিস্টেমটাকে আমরা কিভাবে আরো অপটিমাইজ করতে পারি, সেটাকে আমরা কিভাবে আরো খরচ কমায় নিয়ে আসতে পারি, আমরা অন্যান্য ইনগ্রিডিয়েন্ট বা এক্সিপিয়েন্টস আমরা ইউজ করে প্রোডাক্টের আমরা প্রোডাক্টিভিটি কিভাবে বাড়াইতে পারি, লস কিভাবে কমাইতে পারি, তারপরে কোয়ালিটি প্যারামিটারস গুলোকে আরো কত রিজিডলি মেনটেন করতে পারি, এবং বিভিন্ন রকমের ফর্মুলেশন আমরা জানি। যেমন আমি যদি বলি নাপা বা যে নাপা ট্যাবলেট যেটা আছে এখন, আছে নাপা চলে আসছে, নাপা এক্সটেন্ড আসছে। সাপোজ আরেকটা জিনিস আছে নাপা র্যাপিড, নাপা একটা র্যাপিড, যেমন এটা একটা বিশেষ ধরনের ফর্মুলেশন। এটা কিন্তু আমার যেমন নাপা মানে কি বলবো, নাপা ট্যাবলেট খাওয়ার পরে তার যে বায়োঅ্যাভেলেবিলিটি যেটা হবে, নাপা র্যাপিডটা আরো কুইক ফাংশনিং হবে। তাই এই কুইক ফাংশনের সাথে তাহলে আমি কোন ধরনের টেকনোলজি ইউজ করলে এটা খুব তাড়াতাড়ি ডিসইন্টিগ্রেশন ডিসলিউশন হবে, এটা আমার ব্লাড কনসেন্ট্রেশনে পৌঁছাবে, এবং খুব তাড়াতাড়ি আমার যে জ্বর কমানোর জন্য বা টেম্পারেচার বা আমার যে কারণে আমি খাচ্ছি সেই আমার যে থেরাপিউটিক অ্যাকশন, সে কত ফাস্টার দিবে। তো ফাস্টার দেওয়ার জন্য যে বিভিন্ন ধরনের যে ডোজেস ফর্মের মধ্যে, এর মধ্যে কি ধরনের এক্সিপিয়েন্স দিলে এটা তাড়াতাড়ি এটা ডিজলভ হয়, বা কোন ধরনের ন্যানো কেরিয়ার বা কোন ধরনের কেরিয়ার দিলে খুব তাড়াতাড়ি এটা অ্যাবজর্পশন হবে। তো এই বিষয়গুলো নিয়ে R&D কন্টিনিউয়াসলি কাজ করছে। আবার কখনো কখনো R&D কাজ করছে যে কথার কথা যে আশা স্যার যে তোমাদেরকে বললেন, যে কথার কথা যে একটা মেশিনকে অপটিমাইজ, আমি তার ওষুধের সাপোজ 500 কেজি সে করতে পারতো, তৈরি করতে পারতো, কিন্তু আমি দেখলাম তো তাতে আমার প্রসেস লস হয়ে যাচ্ছে বেশি। আমি যদি 570 দেই বা 600 কেজি যদি আমি রান করি, তাহলে সব থেকে বেস্ট দ্যাট ইজ সুইটেবল হয়, দ্যাট ইজ আমার বেস্ট সাইজটা। তাতে করে আমার টোটাল প্রোডাকশন বাড়ছে, আমার মানে কি বলবো, মানে আমার টোটাল লস, দ্যাট ইজ আমার একই ম্যান পাওয়ার, একই মেশিন দিয়ে আমি আরো বেশি করে ইউজ করতে পারছি। তো এইগুলোর জন্য প্রসেস গুলোকে ডেভেলপমেন্ট করা, অপটিমাইজ করা, এবং মানে এক্সিস্টিং প্রসেসের কোথাও যদি কোনো সমস্যা থাকে, এক্সিস্টিং প্রসেসে আমরা জানি অনেক সময় বিভিন্ন কারণে সমস্যা হতে পারে। তো সেই জিনিসগুলোকে আইডেন্টিফাই করে সেই জিনিসটাকে আমরা কিভাবে কারেক্টিভ মেজার নিতে পারি, কোন ধরনের প্রসেস ডেভেলপ করে আমরা এটাকে মানে কি বলবো, এক্সিস্টিং সিস্টেমটাকে আরো বেশি মানে ফাইন টিউন কিভাবে করতে পারি, এই ধরনের কাজগুলো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করছে। এছাড়াও তারা অ্যানালাইটিক্যাল সিস্টেম ডেভেলপমেন্টের ক্ষেত্রেও তারা কাজ করছে। অ্যানালাইটিক্যাল সিস্টেম যেমন কোয়ালিটি কন্ট্রোলে যে কাজগুলো করছে, কোয়ালিটি কন্ট্রোলের ধরো HPLC দিয়ে আমরা বিভিন্ন ধরনের জিনিস মেজারমেন্ট করছি, বা আদার অ্যানালাইটিক্যাল টেকনিক্স আমরা ইউজ করছি ফর দ্য অ্যানালাইসিস অফ ডিফারেন্ট ড্রাগস। এখন তারা এই জায়গাও আরো মোর ফাংশনিং, মোর কি বলা, প্রিসাইজ মেথডস, বা কিভাবে আমরা কোন ধরনের রিএজেন্টস বা কোন ধরনের সিস্টেম দিয়ে আমরা কুইকলি এবং কতটা প্রিসাইসলি কোনো মানে কি বলবো, আমাদের আনডিজায়ার্ড ম্যাটেরিয়াল বা কন্টামিনেশনকে আমরা ট্র্যাক করতে পারি, অথবা আমার এক্সিস্টিং যে ফাংশনটা আছে সেটাকে আমরা কত
মানে কি বলবো, সেটাকে আমরা কতটা অপটিমাইজ করতে পারছি, সেটাকে আমরা কত বেটার ওয়েতে আমরা সেটাকে মানে কি বলবো, সেটাকে অ্যানালাইসিস করতে পারি, সেই জিনিসগুলো নিয়েও আর&ডি কাজ করছে। তার মানে আর&ডি দেখো কয়েকটা বিষয়ে কাজ করছে। একটা হচ্ছে নতুন বাংলাদেশের কথা বলছি, যে নতুন ফর্মুলেশন ডেভেলপমেন্ট তারা করছে, এক্সিস্টিং ফর্মুলেশনকে আরো বেটার অথবা নতুন ফর্মুলেশনই তারা তৈরি করছে। একটা হচ্ছে এক্সিস্টিং ফর্মুলেশনকে আরো বেটার করার জন্য তারা কাজ করছে। আর একটা হচ্ছে একটা নতুন নতুন, যেমন এই যে যেমন ইয়ে করলাম, যেমন ডিটি ফর্মুলেশন করলো, বা মানে ফাস্ট কোনো মানে ইয়ে করার জন্য আমরা কিছু ফর্মুলেশন তারা তৈরি করলো। আরেকটা হতে পারে যে আমার যে কারেন্ট যে সমস্ত সিস্টেমের মাধ্যমে আমি যে ওষুধগুলো তৈরি করছি, প্রোডাকশন করছি, সেটাকে আরো কত মানে কি বলা যাবে, সেটাকে আরো কতভাবে অপটিমাইজ করা যাবে, সেটাকে আরো কতটা ফাইন টিউন করতে পারি, সেখানে সবাই মিলেই একসাথে কাজ করছে। আর&ডি হয়তো তারা সেখানে এরর এন্ড ট্রায়াল দিয়ে এইগুলোকে এস্টাবলিশ করছে, সেখানে আরো প্রোডাকশনও সেখানে ইনভলভ থাকে, সেখানে কোয়ালিটি অ্যাসুরেন্স সেখানে ইনভলভ থাকে, ইঞ্জিনিয়াররা সেখানে ইনভলভ থাকে। এছাড়াও আরো কাজ করছে যে অ্যানালিটিক্যাল প্রসেস ডেভেলপমেন্টে কাজ করছে। এগুলো মোরাললেস বাংলাদেশে এই কাজগুলো হয়। আর বাইরের দেশে যেটা হয়, এর বাইরে যে নতুন নতুন নিউ মলিকুল ডেভেলপমেন্টের ক্ষেত্রেও তারা অনেক অনেক বড় বড় কন্ট্রিবিউশন তারা রাখছে। সেখানে ফার্মাসিস্টরা কাজ করছে, সেখানে ডক্টররা কাজ করছে, সেখানে কেমিস্টরা, বায়োকেমিস্টরা, মাইক্রোবায়োলজিস্টরা সবাই কাজ করছে, যে যার রেসপেক্টিভ ফিল্ডে তা কন্ট্রিবিউট করছে। ইটস আ টিম ওয়ার্ক বেসিক্যালি। ঠিক আছে, এই মোটামুটি আই গেস মানে ইউ আন্ডারস্ট্যান্ড, অর মানে যারা আজকের অনুষ্ঠান দেখছে তারা আই গেস তারা বুঝতে পারবে বিষয়টা। সো থ্যাংক ইউ সামিরা। থ্যাংক ইউ স্যার। ভিউয়ার্স, মনে হচ্ছে মানিককে মনে হয় কখনো ইন্ডাস্ট্রিতে কাজ করে আসছে সম্ভবত। রাইট রাইট, আমি আমার 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 শুরু, আমি 10 বছর কাজ করেছি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়। আচ্ছা, ভিউয়ার্স, আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ কমেন্ট করতে পারেন। আশা করছি এই সময়ের মধ্যে আমাদের গেস্টরা আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারবেন। যদি প্রশ্নও না থাকে, কোনো মতামত থাকলে সেটাও জানাতে পারেন আমাদেরকে। নেক্সট যেটা আমি জিজ্ঞেস করতে চেয়েছিলাম, আপনারা দুইজনেই বলেছেন যে ফার্মাসিউটিক্যাল প্ল্যান্টে হচ্ছে প্রোডাকশন টিম, কিউএ, কিউসি, আর&ডি, তারপর হচ্ছে আদার যেসব ডিপার্টমেন্টস আছে সবারই একসাথে কাজ করা উচিত, সবারই মধ্যে একটা কোঅর্ডিনেশন থাকে। বাট সেটা এক্স্যাক্টলি কিভাবে হচ্ছে? বিকজ অ্যাজ ফার এজ আই নো, একটা অর্গানোগ্রাম থাকে, একটা হায়ারার্কি থাকে। সো এগুলা কিভাবে সেট করা হয়, আর স্পেসিফিক্যালি কার কোনটা করতে হয়, কার কি কি রেসপন্সিবিলিটিস আছে? আশরাফ স্যার, এটা একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। থ্যাংক ইউ সামিরা। ফার্স্ট অফ অল, প্রোডাকশন ফার্মাসিতে কাজ সম্পর্কে আমি বলছিলাম। মানিক কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি অ্যাসুরেন্স এবং আর&ডির কাজের ব্যাপারে বলছে। তো মানিকের যে থিঙ্কিং, সে ডিটেলসই বলছে। তো কোয়ালিটি অ্যাসুরেন্স, কোয়ালিটি কন্ট্রোলের কাজের ব্যাপারে যেটা বলছে যে ইন প্রসেস যে কোয়ালিটি, ইন প্রসেস যে চেকিং, এইটা আমি শুধু একটু অ্যাড করতে চাচ্ছি যে এটা কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি অ্যাসুরেন্সের সাথে সাথে ইন প্রসেস চেকিং প্রোডাকশন ফার্মাসিস্ট বা প্রোডাকশন পিপল যারা, তারাও করে। কারণ ইন প্রসেস চেকিং না করলে আমার ফাইনাল প্রোডাক্টের রেজাল্ট, ফাইনাল প্রোডাক্ট মানে কোয়ালিটি প্রোডাক্ট তৈরি হওয়া রিস্কি হয়ে যায়। এই জন্য ইন প্রসেস চেকিং এ কিন্তু কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি অ্যাসুরেন্সের সাথে সাথে প্রোডাকশনও ইনভলভ থাকে। সেখানে প্রোডাকশন ফার্মাসিস্ট বা প্রোডাকশন পিপলও ইনভলভ থাকে ইন প্রসেস চেকিং এ। দেন এই যে তুমি যেটা বলছো যে একটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ডিপার্টমেন্ট যে কাজ করে, তাদের কাজের কোঅর্ডিনেশনটা কিভাবে হয় বা তারা কিভাবে কাজ করে। প্রথমে একটা জিনিস বলি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে এটা কিন্তু জিএমপির কথা, জিএমপির গাইডলাইন, যে আমরা যদি প্রোডাকশন বলি আর কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি অ্যাসুরেন্স বলি, তাহলে টোটালি দুটা ডিফারেন্ট আইডেন্টিটি। হ্যাঁ, প্রোডাকশন, হেড অফ প্রোডাকশন এবং হেড অফ কোয়ালিটি ডেফিনেটলি তো অবশ্যই দুটা ডিফারেন্ট ডিপার্টমেন্ট হবে এবং কেউ কাউকে রিপোর্ট করবে না। প্রোডাকশন, হেড অফ প্রোডাকশন কখনো যতই সিনিয়র হোক সে কখনো হেড অফ কোয়ালিটিকে রিপোর্ট করবে না। হেড অফ কোয়ালিটি যতই জুনিয়র বা সিনিয়র হোক সে কখনো হেড অফ প্রোডাকশনকে রিপোর্ট করবে না। আই মিন যে জিএমপি বলে যে প্রোডাকশন এবং কোয়ালিটি অ্যাসুরেন্স দুটা সম্পূর্ণ ডিফারেন্ট ইউনিট থাকবে, কিন্তু ডিফারেন্ট ইউনিট থাকলেও কাজের ক্ষেত্রে যখন আমার আলটিমেটলি গোলটা কি, আমার আলটিমেট গোল যদি বলি সবকিছুর ইয়াতে, যে আমি ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট বানাবো
দিস ইজ মাই ফাইনাল গোল। এবং শুধু ফাইনাল গোল মানে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট বানাবো, আমি বিজনেস করবো, এটা না। কিন্তু এটা ফার্মাসিস্টদের যেমন স্লোগান বা মটো অফ লাইফ হতে হবে, সেফ অ্যান্ড ইফেক্টিভ ড্রাগ হতে হবে। সেফ এবং ইফেক্টিভ। আমি যে মেডিসিনটা বানাচ্ছি সেটা যাদের জন্য বানাচ্ছি তাদের জন্য সেফ হতে হবে, যাদের জন্য বানাচ্ছি তাদের জন্য ইফেক্টিভ হতে হবে। এই যে সেফ অ্যান্ড ইফেক্টিভ ড্রাগ এবং এই ম্যানুফ্যাকচারিং, প্রোডাকশন, প্রোডাক্টিভিটি বাড়ানো, প্রসেস প্লাস অপটিমাইজেশন, এই সবগুলো মিলেই হচ্ছে আমার এরিয়া, আমার জগৎ। মানে টোটাল আমি বলতেছি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বা ফার্মাসিউটিক্যাল ম্যানেজমেন্ট। এখানে এই যে সেফ ইফেক্টিভ ড্রাগ এবং প্রোডাকশন, প্রোডাক্টিভিটি বাড়ানো, প্রসেস কস্ট কমানো, সবকিছু মিলে যখন কাজ হচ্ছে, এখানে আছে পিপল, এখানে আছে মেশিন, এখানে আছে এরিয়া। এই পিপল, মেশিন, এরিয়া সবকিছু নিয়ে প্রোডাকশন, এবং এই প্রোডাকশন শুধু প্রোডাকশন না, এটা হচ্ছে সেফ এবং ইফেক্টিভ মেডিসিন হতে হবে। তো সবগুলোকে যদি আমরা ইন্টিগ্রেটেড করি, তাহলে আমার অর্থ দাঁড়ায় যে এর সাথে কিন্তু ডিফারেন্ট ম্যান পাওয়ারের ইনভলভ থাকবে, ডিফারেন্ট ডিপার্টমেন্টের ইনভলভমেন্ট থাকবে। শুধু প্রোডাকশন ডিপার্টমেন্ট একা এই সেফ অ্যান্ড ইফেক্টিভ ড্রাগ ইনশিওর করে তোমার প্রোডাক্টিভিটি বাড়ায়, প্রসেস কস্ট কমায়, মার্কেটে প্রোডাক্ট সাপ্লাইটাকে ইনশিওর করতে পারবে না। তো সেক্ষেত্রে এখানে থাকতে হবে কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট, যারা মানে যেটা বলছে একদম স্টার্টিং থেকে, একটা ম্যাটেরিয়ালের স্টার্টিং থেকে ফিনিশড পর্যন্ত, একদম স্টার্টিং ম্যাটেরিয়াল থেকে ফিনিশ গুডস পর্যন্ত প্রত্যেকটা স্টেপ তারা যেমন ইনপ্রসেস চেক করবে, প্রোডাকশন ইনপ্রসেস চেক করবে, তেমনি তারা কোয়ালিটি কন্ট্রোল আবার স্টার্টিং ম্যাটেরিয়াল থেকে ফিনিশ গুডস পর্যন্ত প্রত্যেকটা কোয়ালিটি কন্ট্রোল আবার ফাইনাল তারা তাদের গাইডলাইন অনুযায়ী, তাদের ইন্টারন্যাশনাল গাইডলাইন যেটা আছে বা অ্যানালাইটিক্যাল যে মেথড আছে, সেই মেথড অনুযায়ী তারা এগুলো টেস্ট করবে। এই টেস্ট কিন্তু যদি আমি বলি যে প্রোডাকশন ফার্মাসিস্ট কি করতে পারবে না, আমি ফার্মেসি করছি, কোয়ালিটি কন্ট্রোলের যে চাকরি করতে সে যদি পারে, প্রোডাকশন ফার্মাসিস্ট কেন করতে পারবে না? তাহলে আবার কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টের দরকার কি? না, এখানেই হচ্ছে কথা যে কোয়ালিটি কন্ট্রোল ডিফারেন্ট ডিপার্টমেন্ট হতে হবে, এটা জিএমপি বলছে। কারণ তুমি প্রোডাকশন ফার্মাসিস্ট হিসেবে কাজ করবা, তুমি ডেফিনেটলি অ্যানালাইসিস করতে পারবা, কিন্তু তোমার ওই রাইট নাই। এটা জিএমপি আলাদা করে রাখছে যে ওই রাইট যদি তুমি প্রোডাকশন বানাবা, যে প্রোডাক্ট কিনা তুমিই বানাবা, সেটাকেই যদি তোমাকে আবার কোয়ালিটি কন্ট্রোল করতে দেওয়া হয়, তাহলে দেয়ার মে বি সাম মিস্টেক, দেয়ার মে বি সাম মিসহ্যাপেনিং, এটা হলে হতে পারে, বা সেখানে ট্রাস্ট নিয়ে প্রশ্ন আসতে পারে। সো সেক্ষেত্রে সেই জন্যই তোমার একই জায়গা থেকে আমরা ফার্মেসি করে যাচ্ছি, একজন প্রোডাকশনের কাজ করছে, একজন কোয়ালিটি কন্ট্রোলের কাজ করছে, এবং এই প্রোডাকশন কোয়ালিটি কন্ট্রোল, প্রোডাকশন যে কাজ করছে সেও কোয়ালিটি কন্ট্রোল ওই ইকুইপমেন্ট দিয়ে টেস্ট করে তার প্রোডাক্ট নিজে টেস্ট করতে পারবে। তারপরেও তার জন্য আলাদা ডিপার্টমেন্ট লাগবে, কারণ কোয়ালিটি কন্ট্রোল সম্পূর্ণ ডিফারেন্ট, প্রোডাকশন থেকে সম্পূর্ণ আলাদা। সে রিপোর্ট করবে কোয়ালিটি কন্ট্রোল হেডকে, এবং আমি বলতেছি এই দুই হেড, প্রোডাকশন এবং কোয়ালিটি কন্ট্রোল হেড, এটা জিএমপির গাইডলাইনে বলছে যে এরা কখনো একজন আরেকজনকে রিপোর্ট করতে পারবে না, এটা সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট বডি হবে। প্রোডাকশন যেমন ইন্ডিপেন্ডেন্ট বডি হবে, কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি অ্যাসুরেন্স ইন্ডিপেন্ডেন্ট বডি হবে। সো এই জন্য আমার কোয়ালিটি কন্ট্রোলের দরকার। আবার কোয়ালিটি কন্ট্রোলের সাথে কোয়ালিটি অ্যাসুরেন্স কথাটা আসে যায়। এটা মানিক বলে গেছে যে আমাদের কোয়ালিটি কন্ট্রোল যে কাজ করে, কোয়ালিটি অ্যাসুরেন্স যে কাজ করে, সেই কাজ কোয়ালিটি কন্ট্রোল করতে পারে। হ্যাঁ, এখনো অনেক জায়গায় আছে, বাট কোয়ালিটি অ্যাসুরেন্স যেহেতু কাজের পরিধি অনেক বেশি, যতদিন যাচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্সের রেসপন্সিবিলিটি বাড়তেছে, বিভিন্ন জিএমপি চেঞ্জ হয়, সিজিএমপি হচ্ছে, সিজিএমপির ক্ষেত্রে বিভিন্ন ধরনের কথা আসতেছে যে না, কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট একটা হবে, কোয়ালিটি অ্যাসুরেন্স আলাদা হলে দ্যাট ইজ বেটার ফর এ প্রোডাক্ট। সো সেক্ষেত্রে কোয়ালিটি অ্যাসুরেন্স, যদিও কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি অ্যাসুরেন্স তারা একজন একই লোককে, হেড অফ কোয়ালিটিকে রিপোর্ট করতে পারে। আমরা বলতে পারি কোয়ালিটি ডিপার্টমেন্ট, তার সাব ডিপার্টমেন্ট হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল এবং কোয়ালিটি অ্যাসুরেন্স। হ্যাঁ, সো কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্ট এখন ম্যাক্সিমাম কোম্পানিগুলিতে আলাদা, বাট ডেফিনেটলি কোয়ালিটি অ্যাসুরেন্স এবং কোয়ালিটি কন্ট্রোলের হেড কিন্তু একজনই, কোয়ালিটি হেড, তাকে বলা হয় হেড অফ কোয়ালিটি। এখন প্রোডাকশন, কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি অ্যাসুরেন্স, এই যে প্রোডাক্টগুলি হবে, এই প্রোডাক্টগুলি আমার একটা প্রোডাক্ট মার্কেটিং বললো, নতুন একটা প্রোডাক্ট সে আনবে, যেটা ওয়ার্ল্ড মার্কেটে ইউরোপে চলে আসছে, বাংলাদেশে নিয়ে আসবে। এই যে বাংলাদেশে আনবে, এর জন্য একটা
ফর্মুলেশন ডেভেলপমেন্ট করতে হবে। ফর্মুলেশন ডেভেলপমেন্টের আবার সিস্টেম আছে। আমি ইচ্ছা করলে একটা ফর্মুলেশন আমি ঠিক আছে ডেভেলপ করে নিজেই ট্রায়াল দিই, আমি প্রোডাকশন ইউনিট, আমি প্রোডাকশনে কাজ করি, আমি ট্রায়াল দিয়ে আমাকে বললো, আমি যেহেতু ফার্মাসিস্ট, আমার প্রাথমিক নলেজ জ্ঞান সবই আছে, আমি ট্রায়াল দিয়ে আমি ওকে করলাম, আমি পরের দিনই ম্যানেজমেন্টকে বলে দিতে পারি না যে হ্যাঁ আমি প্রোডাক্টটা ওকে করছি, আমি প্রোডাক্ট বানাই দিতে পারবো। প্রোডাক্ট বানানো এদের এখানে আবার সিস্টেম আছে। আমরা জানি আসলে ফার্মাসিউটিক্যালে রেগুলেটরি রিকোয়ারমেন্ট অনেক বেশি। যে কোনো ইন্ডাস্ট্রি, যে কোনো প্রোডাক্টের চাইতে ফার্মাসিউটিক্যাল রেগুলেটরি রিকোয়ারমেন্ট বেশি। কারণ আলটিমেটলি ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট হচ্ছে হিউম্যান লাইফ সেভিং এর জন্য ইউজ হয়। ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট আমরা হচ্ছে হিউম্যান লাইফ নিয়ে কাজ করি, হিউম্যান লাইফ সেভ করার জন্য কাজ করি। এক সময় বলা হতো, এখনো আছে ফার্মেসিতে যারা স্টুডেন্ট, যারা পড়াশোনার জন্য শুরুতে যায়, শুরুতে টিচাররা, অনেক টিচারই বলে, ফার্মেসি স্লোগানে আছে যে একজন ডক্টরের ভুলের জন্য একজন পেশেন্ট মারা যায়, বাট একজন ফার্মাসিস্টের ভুলের জন্য একটা জাতির অসংখ্য লোক মারা যেতে পারে, একটা জাতি নষ্ট হয়ে যেতে পারে। সো ফার্মাসিস্টের সেই ইথিক্সটা রাখতে হবে। এই যে কারণেই একজন প্রোডাকশন ফার্মাসিস্ট একটা প্রোডাক্ট ডেভেলপ করলে সেটা হবে না। এটা এর জন্য আবার আলাদা ডিপার্টমেন্ট, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, তাদের ফর্মুলেশন ডেভেলপ করতে হবে, তাদের এটা স্ট্যাবিলিটি স্টাডি করতে হবে, স্ট্যাবিলিটি স্টাডি করে তার বায়োইকুইভ্যালেন্স স্টাডি রিকোয়ারমেন্ট, সেটার জন্য তার ডাটা ঠিক করতে হবে। ঠিক করে যখন সবকিছু দেখবে যে হ্যাঁ তার প্রোডাক্টটা স্টেবল, তার প্রোডাক্টটা হিউম্যান বডিতে ঠিক মতো কাজ করতেছে, সেখানে কোনো অ্যাডভার্স ইফেক্ট নাই, তখন সেই প্রোডাক্টটা সে মার্কেটে লঞ্চিং এর জন্য বলতে পারে। তা না হলে শুধু ফর্মুলেশন ডেভেলপমেন্ট করলে কিন্তু প্রোডাক্ট হবে না। এই জন্য তাহলে আমার R&D রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের দরকার আছে। দেন আমরা যদি বলি যে যে সার্ভিস ডিপার্টমেন্ট বা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে আবার ইঞ্জিনিয়ারের দরকার কি, প্রশ্ন আসতে পারে। তো এখানে প্রথম কথা হচ্ছে আমি তো মেশিন নিয়ে কাজ করতেছি, আমার প্রোডাক্ট সেটা প্রোডাকশনের মেশিন হোক, আর কোয়ালিটি অ্যাসুরেন্স কোয়ালিটি কন্ট্রোলের মেশিন হোক, আর R&D মেশিন হোক, সবই তো মেশিন। এই মেশিন যখনই আসতেছে তখনই কিন্তু সেখানে ইঞ্জিনিয়ারিং এর একটা ইস্যু আসতেছে। সো এখানে আমাদের সেই ইঞ্জিনিয়ারিং টিম বা সার্ভিস টিম এদেরও দরকার আছে একটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রি রিলেটেড কথা হলো, এখন এই যে আমি এই কাজগুলি করব, এর জন্য আমার ফিনান্সের দরকার আছে, টাকা পয়সার দরকার আছে। তাহলে সেটাকে কে কন্ট্রোল করবে? সেটা কি ফার্মাসিস্ট কন্ট্রোল করবে? তাহলে একটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বা ফার্মাসিউটিক্যাল কোম্পানির জন্য ফিনান্স ডিপার্টমেন্টের দরকার আছে। তারপর আমার যে বিভিন্ন ম্যাটেরিয়াল থেকে শুরু করি, বিভিন্ন মেশিন ইকুইপমেন্ট এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি প্রচুর জিনিস সে মানে সবই কিনতে হয়, পোশাক আশাক থেকে শুরু করে আমার শু, আমার স্যান্ডেল, আমার জুতা, মানে আমার ক্যাপ, এভরিথিং, সবকিছু ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে লাগে। তো এই জন্য এই কাজটা কে করবে? এই কাজ কি ফার্মাসিস্ট কেনাকাটা করবে? নো, এর জন্য আবার পার্সেস ডিপার্টমেন্ট লাগবে, তাদেরও দরকার আছে। তারপর আমি যে প্রোডাক্ট বানালাম সেই প্রোডাক্টটা আবার সেল করবে কারা? তাহলে সেটা আমার মার্কেটিং ডিপার্টমেন্ট লাগবে, তাদের সেল করতে হবে। সো এই অ্যাকচুয়ালি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অন্যান্য ইন্ডাস্ট্রির মতোই বা অন্য ইন্ডাস্ট্রির চাইতেও অনেক বেশি, আমরা বলতে পারি বেশি, বিভিন্ন ডিপার্টমেন্টের কম্বিনেশন, এবং এটা টোটাল একটা টিম ওয়ার্ক। এই সব টিম যদি সঠিকভাবে কাজ করে, দেন তুমি সেফ ইফেক্টিভ প্রোডাক্ট মার্কেটে তোমার কোম্পানিকে প্রফিট করে মার্কেটাইজ করতে পারবা হিউম্যান ইউজের জন্য, হিউম্যান সার্ভিসের জন্য। আদারওয়াইজ শুধু একটা ডিপার্টমেন্ট বা একজনের পক্ষে এটা সম্ভব না। এই জন্যই এই কাজগুলোকে প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে ইন্টিগ্রেটেড করা থাকে, যে প্রোডাকশনের কি রেসপন্সিবিলিটি, কোয়ালিটি কন্ট্রোলের কি রেসপন্সিবিলিটি, কোয়ালিটি অ্যাসুরেন্সের কি রেসপন্সিবিলিটি, R&D কি রেসপন্সিবিলিটি, এবং এগুলোকে আবার আমরা যেটা বলছি যে কমিউনিকেশনের মাধ্যমে সবার সাথে ইন্টিগ্রেট করি কাজ করতে হয়, যাতে আমার আলটিমেটলি আমার ফাইনাল যে গোল, সেফ এবং ইফেক্টিভ মেডিসিন আমি তৈরি করে মার্কেটে দিতে পারি ফর সেভিং দ্য হিউম্যান লাইফকে সেভ করার জন্য। এই হচ্ছে তোমার এইভাবেই সব ডিপার্টমেন্টের কাজকে ইন্টিগ্রেট করা হয়।
থ্যাংক ইউ স্যার। এই যে কথাটা আপনি বলেছেন যে একজন ডক্টরের ভুলে একটা পেশেন্ট মারা যেতে পারে, একজন ফার্মাসিস্টের বলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা যেতে পারে, এই কথাটা আমিও শুনেছি আমার এক স্যারের থেকে। অ্যান্ড দ্য ফ্যাক্ট দ্যাট উই আর অল মানে একজন ফার্মাসিস্ট সে হচ্ছে প্রত্যেকটা হেলথ কেয়ার প্রফেশনস যারা আছে সবার সাথে যে একসাথে কাজ করাটা, এই কথাটা আমাদেরকে পুরোটা বিভাগ জুড়ে শেখানো হয়। এই ইন্টেনশন নিয়ে আমরা সবাই সামনে আগাচ্ছি এন্ড ইনশাআল্লাহ উই আর গোনা বি সাকসেসফুল এট দিস। এখন নেক্সট যে টপিকটা, আই গেস দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যান্টিসিপেটেড টপিক হুইচ ইজ জব মার্কেট। সো এটা এই কোয়েশ্চেনটা আমি দুইজনকেই করবো এক এক করে, যে প্ল্যান্ট রিলেটেড যে জবস গুলো, প্রোডাকশন, কিউএ কিউসি, আর&ডি যেটাই বলেন, এগুলো জব প্রসপেক্টস কেমন দেশে অ্যাজ ওয়েল অ্যাজ বিদেশে? সো ফার্স্টে আমি মানিক স্যারের কাছে আজ করবো। থ্যাংক ইউ সামিরা। আচ্ছা, আমি ফার্স্ট অফ অল একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি কিন্তু বাংলাদেশে বুমিং অ্যান্ড এক্সপ্যান্ডিং। বাংলাদেশে কিন্তু এই মার্কেটটা কিন্তু আস্তে আস্তে অনেক বাড়ছে। যদি আমরা লাস্ট ইসের যে কোয়ার্টারের যে আইএমএস এর ডেটা দেখা যাচ্ছে, তো তাতেও দেখা যাচ্ছে বাংলাদেশের সেলস আস্তে আস্তে অনেক বাড়ছে, আমাদের এক্সপোর্ট বাড়ছে। এক্সপোর্ট আমরা এখন আমাদের লাস্ট যে ডিজিডিএ যে রিপোর্ট আছে সেখানে দেখা যাচ্ছে যে আমরা মোর দ্যান 150 কান্ট্রি, টেন্টেটিভলি 151 কান্ট্রিতে আমরা এক্সপোর্ট করছি। হ্যাঁ, আমাদের ইসের জন্য হয়তো এই যে লাস্ট ইয়ারে যে আমাদের এখনো চলছে কোভিড এর কারণে একটু আমাদের কমে গেছিল মানে এক্সপোর্টটা, তারপরেও কিন্তু সেখানেও আমাদের গ্রোথ আছে, প্রায় 5 to 10% গ্রোথের মতো আমরা রাখতে পারছি। এবং আমাদের এই বড় বড় ইন্ডাস্ট্রি যেমন স্কয়ার, বেক্সিমকোর মতো বড় বড় কোম্পানি যারা আছে, ইনসেপ্টা, রেনেটা, এদের মতো কোম্পানিদের তারা কিন্তু এইখানে এক্সপোর্টের ক্ষেত্রে কন্ট্রিবিউশন করেছে এবং সেখানে দেখা গেছে প্রায় 3,500 কোটি টাকার মতো অ্যাপ্রক্সিমেটলি, এটা ডিজিডি এর হিসাবে আমরা কিন্তু এক্সপোর্ট করেছি। তার মানে আমাদের এক্সপোর্ট বাড়ছে, আমাদের লোকাল চাহিদা বাড়ছে, দ্যাট ইজ আমাদের ডোমেস্টিক মার্কেটে আমাদের চাহিদা বাড়ছে, এবং শুধু চাহিদা না, কোয়ালিটি মেডিসিনের চাহিদা বাড়ছে। আমরা এখন মোটামুটি সাধারণ জনগণও কোয়ালিটি মেডিসিন নিয়ে খুব তারা কনসার্ন, কোয়ালিটির ব্যাপারটা তারা বুঝে। এখন তারা বুঝে যে বড় কোম্পানির নাম শুনলেও এটা বেক্সিমকো বা এটা খুব ভালো হবে, এটা স্কয়ার এটা ভালো হবে, বা এটা ইনসেপ্টা বা এটা রেনেটা বা এটা হেলথ কেয়ার ভালো হবে। এই বিষয়গুলো তারা কিন্তু বুঝতে পারছে যে কারা খুব ভালো ওষুধ তৈরি করার জন্য তাদের সেই ধরনের প্রিমিসেস আছে কিনা ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এখন আসা যাক জব মার্কেটের ক্ষেত্রে। লাস্ট ইয়ারটাতে একটু খুব খারাপ গেছে, কারণ হয়তো বিভিন্ন কারণে রিক্রুটমেন্ট গুলো সমস্যা হচ্ছিল, কিন্তু এই বছরের কিন্তু শুরু থেকেই কিন্তু একটা বড় ধরনের রিক্রুটমেন্ট আমি যতটুকু দেখছি হচ্ছে প্রত্যেকটা কোম্পানিতেই। মানে গত বছরেও হয়েছে কিন্তু খুব কম রিক্রুটমেন্ট হয়েছে, কিন্তু এই বছরে কিন্তু প্রচুর রিক্রুটমেন্ট অলরেডি শুরু হয়ে গেছে। সেখানে আমরা দেখেছি শুধু নর্থ সাউথের এই তো অনেক স্টুডেন্ট, আমি লাস্ট 2 মান্থসে দেখলাম more than hundreds of students they have been recruited in different companies, right? তো এইটা অপরচুনিটিটা আরো আসবে। যেহেতু আরো একটা বিষয় আছে আগামীর কথা যদি বলি, আমাদের যে গজারিয়াতে যে এপিআই ইন্ডাস্ট্রির যে এপিআই পার্কের একটা বিষয় আছে, যদিও সেই পার্কটা নিয়ে একটু কিছু অমীমাংসিত কিছু ব্যাপার স্যাপার আছে, আমি এইটা যারা ইন্ডাস্ট্রির সাথে যুক্ত তারা খুব ভালো জানে, আমি ওটা নিয়ে আলাপ করতে চাই না। কিন্তু আমি বলতে চাই আমাদের ওই এপিআই ইন্ডাস্ট্রিটা হয়ে গেলে ওখানে একটা ফার্মাসিস্টদের জন্য একটা বড় সুযোগ আসবে, শুধু ফার্মাসিস্ট না, আর আদার্স যে সমস্ত রেলিভেন্ট সাবজেক্ট যারা যারা এক্সপার্ট আছে তাদেরও হবে। আর ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে এই বছরটাতে আমি মনে করি অনেক বেশি রিক্রুটমেন্ট হবে, কারণ গত বছরটাতে খুব একটা রিক্রুটমেন্ট যেহেতু হতে পারে নাই, এই বছর অনেক রিক্রুটমেন্ট হবে। সেক্ষেত্রে প্রোডাকশন হবে বা অন্যান্য যে কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি অ্যাসুরেন্স বা আদার্স যে সমস্ত রেলিভেন্ট ইয়েগুলো আছে, এরিয়া আছে, সেখানে হবে। এই বছর হচ্ছে এবং আগামীতে আমি মনে করি হবে। এর কারণই হচ্ছে আমাদের যেহেতু মানে ইয়েটা বাড়ছে, তো আমাদের ন্যাশনাল ইন্টারন্যাশনাল মার্কেটে বাংলাদেশের চাহিদা কিন্তু বাড়ছে। বাংলাদেশ যেহেতু নতুন নতুন মার্কেট তৈরি করছে, তোমরা জানো কিনা জানি না যে যেমন স্কয়ার ফার্মাসিউটিক্যালস তারা কিন্তু কেনিয়াতে তাদের একটা বড় ইন্ডাস্ট্রি করেছে, সেখানে তারা একটা বড় ধরনের ইনভেস্টমেন্ট করেছে, এবং আগামীতে বেক্সিমকো বা আদার্স যে সমস্ত কোম্পানি আছে তারাও কিন্তু এই ধরনের ইনভেস্টমেন্ট গুলো করবে। ঠিক আছে, ইনসেপ্টাও এই ধরনের ইনভেস্টমেন্ট গুলো করবে। মানে ন্যাশনাল মার্কেটে তো তাদের ইনভেস্টমেন্ট আছে, বাইরেও আছে, সেখানে ফার্মাসিস্টের দরকার হবে। আমি যেটা মনে করি ফার্মাসিস্টের দরকার হবে, এবং ফার্মাসিস্ট
ভালো করছে, দরকার হবে মানে কি, একটা কারণ আছে, দুটো জিনিস, একটা আছে তাদের প্রয়োজন, আমার লোক দরকার, আমি লোক নিব। এখন আমি যখন লোক নেওয়ার ক্ষেত্রে আমাকে চিন্তা করতে হবে কোয়ালিফাইড পার্সন আমার দরকার। তো ফার্মাসিস্টরা সিন্স মানে কি বলবো, তোমরা জানো যে 1983 যে 1982 যে ড্রাগ অর্ডিন্যান্স পাস হওয়ার পরে থেকে যে ফার্মাসিস্টদের যে একটা বাধ্যতামূলক যে নিয়োগের একটা যে বাধ্যবাধকতা ছিল, সেখান থেকে ফার্মাসিস্টরা কন্ট্রিবিউট করেছে এবং ফার্মাসিস্টরা প্রমাণ করেছে দে আর কোয়ালিফাইড। তারা কোয়ালিটি ওষুধ ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে তাদের যে অবদান, এটা কিন্তু একদিনে না, তাদেরকে প্রতিষ্ঠিত করতে হয়েছে, তাদেরকে কিন্তু প্রুফ করতে করতে তারা এইখানে, তারা মানে এমন না যে সে ফার্মাসিস্ট বাই ইসে ফার্মাসিস্ট মানে আমি নিয়ে নিলাম, বিষয় কিন্তু সেরকম না। আমাদেরকে প্রমাণ দিতে হয়েছে, প্রতিটা পদে পদে প্রমাণ দিতে হতে হতে আজকে তারা ফার্মাসিস্ট দেখলে তাদের একটা কি একটা কনফিডেন্সের জায়গা তৈরি করতে পারছে, ও ফার্মেসি পড়েছে তার মানে ও জানে সব বিষয়টা ভালো করে জানে। কিন্তু এটা তৈরি করতে গিয়ে এই আশরাফ ভাইদের মতো মানুষ যারা আছেন বা তাদের থেকে আরো সিনিয়র যারা ছিলেন, তাদেরকে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়েছে এই জায়গাটাতে ফার্মাসিস্টদের জন্য একটা অবস্থান তৈরি করতে গিয়ে। বিশেষ করে 90-এর দিকে তারা একটা ট্রিমেন্ডাস ইয়ে, মানে তার আগে তো কেমিস্ট্রাই ডমিনেট করতো, ঠিক আছে, যে যখন মানে দ্যাট ইজ 1980 দিকে বা 82 তে যখন অর্ডিন্যান্স পাস হওয়ার পরে থেকে তারপরে ফার্মাসিস্টরা আস্তে আস্তে কথা বলতে শুরু করলো। 85 এর পরে থেকে বেশি রিক্রুটমেন্ট হলো, 90 থেকে আরো বেশি বেশি ফার্মাসিস্ট আসা শুরু করলো এবং সেখানে তারা কন্ট্রিবিউট করলো এবং তারা কোম্পানির যারা মালিক পক্ষ ছিল তাদেরকে দেখিয়ে দিয়েছে যে ফার্মাসিস্টরা থাকলে প্রোডাক্টিভিটি কিভাবে বাড়ে, কোয়ালিটি কিভাবে বাড়ে, সেটা তারা প্রমাণ করেছে। এটা প্রমাণিত সত্য, এমন না যে আমি ফার্মাসিস্টের ঘরে জন্মগ্রহণ করেছি তার মানে আমি ভালো, এইরকম না। তাদেরকে সবসময় প্রমাণ তারা করেছে এবং এই প্রমাণটা তারা এখনো দিয়ে যাচ্ছে। তারা যে বেটার দিতে পারে, তাদের যে একাডেমিক অ্যান্ড আদার যে সমস্ত কম্পিটেন্সিস আছে, ইটস মাচ বেটার দ্যান মানে আদার রেলিভেন্ট মানে সাবজেক্টস। তো সেই জন্য তারা মালিক পক্ষ বা বিভিন্ন ন্যাশনাল ইন্টারন্যাশনাল এজেন্সি তারাও ফার্মাসিস্টকে অ্যাক্রিডিটেট করছে অ্যাজ এ কোয়ালিফাইড পারসন ফর দ্য ডেভেলপমেন্ট অফ কোয়ালিফাইড অর কোয়ালিটি মেডিসিন। তো এটা আমি বলবো, এবং এই মার্কেট বাড়ছে যেহেতু ডাব্লিউএইচও কয়েকদিন আগে বলছে যে বাংলা, শুধু ডাব্লিউএইচও না সব দেশেই বলছে যে বাংলাদেশের ওষুধ শিল্প, যেটা আশা ভাইও বললেন, সেটা হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রির পরে সব থেকে মোস্ট মানে কি সেকেন্ড হাইয়েস্ট রেভিনিউ আর্নিং একটা ইন্ডাস্ট্রি। তো যেহেতু সেকেন্ড আর্নিং মানে আর গভর্নমেন্টেরও যে আগামী যে প্ল্যান গুলো আছে, যে স্বাস্থ্যমন্ত্রী এর আগে নাসিম সাহেব আমাদের এখানে এসে বলে গেছিলেন স্কোয়ার ইসে নর্থ সাউথে, তাছাড়াও বিভিন্ন ফোরামে আমরা জানি যে এটা হয়তো 40 সাল মানে আমাদের 40 সাল নাগাদ এই ইন্ডাস্ট্রিটা হয়তো গার্মেন্ট ইন্ডাস্ট্রিকেও বিট করতে পারবে বলে আশা করা যাচ্ছে, যদি আমাদের এই ডেভেলপমেন্ট গুলো যদি ভালো হয়, আমরা এপিআই ইন্ডাস্ট্রিটাকে যদি আরো সামনের দিকে নিয়ে যেতে পারি। আর সেখানে ফার্মাসিস্টদের দরকার হবেই হবে, কারণ হচ্ছে কি মানে কি বলবো, মানে এমন না যে ফার্মাসিস্ট বলে নিতে হবে তা না, কারণ ফার্মাসিস্টরা সেখানে মাছ কন্ট্রিবিউশন করতে পারে, যে অন্যদের সাথে তাল মিলাই করতে পারবে, এবং সেখানে মনে করি ফার্মাসিস্টদের অনেক অনেক চাহিদা থাকবে। সেই ক্ষেত্রে ফার্মাসিস্টদের জন্য আমার একটা অনুরোধ থাকবে বা তাদের জন্য আমার একটা মেসেজ থাকবে, নিজেদেরকে তৈরি করা, কম্পিটেন্সি ডেভেলপমেন্ট করা, স্কিলস ডেভেলপমেন্ট করা। ফাঁকি দিয়ে ভালো ফার্মাসিস্ট হওয়া যাবে না। হয়তো আমরা যখন ইউনিভার্সিটিতে যখন দেখি অন্যান্য সাবজেক্টে যারা আছে, বিবিএ আছে বা আরো অনেকে বলে ওরা তো সবসময় ঘুরে বেড়াচ্ছে, এটা করছে সেটা করছে, আমাদের এত পড়তে হয়, এত কষ্ট, এত ইত্যাদি ইত্যাদি। কোনো কিছু আর্ন করতে গেলে কষ্ট করতে হবে, ঠিক আছে, কোনো কিছু আর্ন করতে গেলে কষ্ট করতে হয়, কোনো কিছু মানে নিজেদেরকে প্রমাণ করতে গেলে অন্যদের কাছে, সেখানে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে প্রচুর পরিশ্রম করতে হবে। এইটা নিজের ইসের জন্যই একটা ভালো লাগে যখন বলবে যে না সামিরা অনেক জায়গায় কন্ট্রিবিউট করছে, সামিরা অনেক ভালো করছে, তখন তোমার মা বাবার ভালো লাগবে, তোমার নিজের ভালো লাগবে, তোমার বন্ধুদের ভালো লাগবে। ইউনিভার্সিটি ফ্যাকাল্টি হিসেবে আমরা তখন গর্ববোধ করব, যে যেমন ঢাকা ইউনিভার্সিটির টিচাররা গর্ববোধ করে তাদের সব বড় বড় যারা মানে আছেন, তাদের যে মানে স্টুডেন্টরা তারা বিভিন্ন জায়গায় কন্ট্রিবিউট করছে, তাদের টিচারদের একটা ভালো লাগার ব্যাপার হচ্ছে তারা হচ্ছে এমন গ্রাজুয়েট তৈরি করছে যারা দেশের ডেভেলপমেন্টে হেল্প করতে পারছে। সুতরাং আমিও তোমাদেরকে সবাইকে বলবো যে ফার্মাসিস্ট শুধু হলে হবে না, নিজেদেরকে কম্পিটেন্সি ডেভেলপ করতে হবে, নিজেদেরকে ওইভাবে তৈরি করতে হবে। চেঞ্জিং এনভায়রনমেন্ট, যে রিকোয়ারমেন্টস গুলো কি, আধুনিক যে সমস্ত প্রয়োজনীয়তার কথা চিন্তা করে ইন্ডাস্ট্রির যে নিড আছে সেই নিডটাকে অ্যাসেস করে, নিডটাকে মাথায় রেখে নিজেদেরকে তৈরি করা
এবং সেই তৈরি করতে পারলে, নিজেদেরকে কম্পিটেন্ট ওয়েতে তৈরি করতে পারলেই আমি মনে করি ইন্ডাস্ট্রি তোমাকে খুঁজবে। তোমাকে ইন্ডাস্ট্রি খোঁজার দরকার নাই। তোমার কম্পিটেন্সি থাকলে ইন্ডাস্ট্রি তোমাকে খুঁজে বের করবে যে আমার এই ধরনের লোক লাগবে, কোথায় আছে। সুতরাং তোমার ওই কম্পিটেন্সি থাকলে চাকরি তোমাকে খুঁজবে। অনেক আগে আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন পেপারে কিছু জিনিস দেখতাম আর কি, যে যে চাকরিকে মানে মানে চাকরি যাকে খোঁজে। তো ফার্মেসি আছে এমন একটা প্রফেশন, চাকরি যাকে খোঁজে। হ্যাঁ, যদিও এখন আসলে আমরা যখন বের হয়েছি তখন মাত্র 4টা ইউনিভার্সিটিতে, তখন ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, এই 4টা ইউনিভার্সিটিতে শুধু ফার্মেসি ছিল, এবং প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে 2টা ইউনিভার্সিটি তখন ছিল। তো তখন গ্রাজুয়েটের সংখ্যা খুবই কম ছিল, বের হতো হয়তো বছরে হাইয়েস্ট 200 স্টুডেন্টস বের হতো, মাত্র 200। আর এখন হয়তো সেভারাল থাউজেন্ডস বের হচ্ছে। তো সেখানে কম মানে কম্পিটিশনটা বেড়ে গেছে। তো কম্পিটিশন বাড়া মানে নিজেদেরকে কম্পিটেন্ট তৈরি হতে হবে, নিজেদেরকে ওই জব মার্কেটের জন্য তৈরি করতে হবে। তো তৈরি করলে আমি মনে করি জব আছে, জব থাকবে, কিন্তু নিজেদেরকে ওই মানে কি বলবো, জবের মানে আদলে নিজেদেরকে ফিট করে তোলা। ফিট করতে পারলে জব দেখবা তোমাকে ডেকে ডেকে এনে তোমাকে দিবে, এবং মানে ভালো স্যালারি তোমাকে দিবে। এইটুকুই বলার। সো থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। তার মানে উই হ্যাভ আ গুড নিউজ যে বাংলাদেশে এপিআই ইন্ডাস্ট্রিটা এস্টাবলিশ হবে প্রিটি সুন, সো ওখানে ফার্মাসিস্ট রিক্রুট হবে, which is a very wonderful news for us. And যেটা বলেছিলেন about 1983 amendment, এটা নিয়ে আমাদের মাঝে অনেক কথা হয়, আমরা অনেক পড়ে এসেছি এটার ব্যাপারে, and every time we have deep respect for those pharmacists যারা ওই টাইমে শুধু নিজেদের জন্য না, ইনফ্যাক্ট আমরা যারা এখন অ্যাসপায়ারিং ফার্মাসিস্ট আছি তাদের জন্য একটা পথ তৈরি করে দিয়েছে। এন্ড আশা করি যে আমি বা আমার যারা ফেলো যারা স্টুডেন্টস আছেন, আমরা যখন ফিউচারে জব মার্কেটে যাব, ইনশাআল্লাহ উইল আপহোল্ড দ্যাট রেপুটেশন। এন্ড এই জব প্রসপেক্টের ব্যাপারে এখন আমি আশরাফ স্যারের কাছ থেকে একটু জানতে চাচ্ছি। থ্যাংক ইউ সামিরা। জব প্রসপেক্টের ব্যাপারে অ্যাকচুয়ালি মানিক যেটা বলছে এটা ডিটেইলসই বলছে, এবং সে যেটা বলছে এটা ঠিকই যে বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলি যেহেতু এক্সপান্ডিং এবং আমাদের লোকাল মার্কেট বাড়তেছে, আমাদের ইন্টারন্যাশনাল মার্কেট বাড়তেছে, উইথ আরেকটা গুড নিউজ যে আমরা আমাদের এপিআই প্ল্যান্ট এতদিন বাংলাদেশে খুব কম ছিল, না থাকার মতোই আর কি। সেই এপিআই প্ল্যান্টের ক্ষেত্রে আমাদের একটা সুখবর আছে, হয়তো সামনে এটা নতুন করে স্টার্ট হবে। এই সব ক্ষেত্রে কিন্তু এই যে আপনার ইন্ডাস্ট্রি বাড়তেছে, লোকাল মার্কেট চাহিদা বাড়তেছে, ইন্টারন্যাশনাল চাহিদা বাড়তেছে। এপিআই আমরা এখন ম্যাক্সিমাম এপিআই এর জন্য আমরা ইম্পোর্টের উপর ডিপেন্ডেন্ট, বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়। সেটা যদি আমরা লোকালি করতে যাই, লোকালি করতে পারি, সেখানে একটা ভালো জব ক্রিয়েট হবে। সো সেক্ষেত্রে ফার্মেসি গ্রাজুয়েটদের জন্য এটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, ইন্ডাস্ট্রিতে আমরা বলবো যে জব মার্কেট, জব আস্তে আস্তে দিন দিন বাড়বে, এবং সেখানে কম্পিটিশন করে আমাদের টিকতে হবে। তো আর একটা যে জিনিস যেটা, এটা তো গেল ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বা ফার্মাসিউটিক্যাল, যখন এটা হবে তখন ফার্মাসিউটিক্যাল মার্কেটিং এও ফার্মাসিস্টদের রিকোয়ারমেন্ট বাড়বে। এসবিএম যেটা বলা হয় সেখানে ফার্মাসিস্ট লাগবে, আইএমটি তে ফার্মাসিস্ট লাগবে। এটা গেল ফার্মাসিউটিক্যাল কোম্পানির ক্ষেত্রে। ফার্মাসিস্টদের আরেকটা যেটা চাহিদা ইন ফিউচার আমরা এক্সপেক্ট করতেছি, বা এটা হয়তো বা বাংলাদেশে হবে, এখনো যদিও এখন ওইভাবে স্টার্ট হয়নি, হসপিটাল ফার্মেসি যেটা, সেটা কারণ এই যে কোভিড এর সময় এই যে বিভিন্ন হসপিটাল গুলিতে যে ফার্মাসিস্টদের রিকোয়ারমেন্ট আছে, এটা কিন্তু ম্যানেজমেন্ট লেভেলে, গভর্নমেন্ট লেভেলেও একটা মেসেজ গেছে যে না, এখানে কোথাও না কোথাও কোনো গ্যাপ আছে। এই যে মেসেজটা, এটা যদি আসলে ইভালুয়েশন হয়, এটা যদি গভর্নমেন্টের দিক থেকে ইভালুয়েট করে, তাহলে সেক্ষেত্রে হসপিটাল ফার্মাসি যদি বাংলাদেশে স্টার্ট শুরু করতে পারে, তাহলে সেটা একটা বিশাল ক্ষেত্র হয়ে যাবে। সেখানে ফার্মাসিস্টদের বিশাল রিকোয়ারমেন্ট হবে, কারণ হসপিটাল ফার্মাসি অ্যাকচুয়ালি এটা তো ফার্মাসিস্ট ছাড়া হসপিটাল ম্যানেজমেন্ট 100% ফুলফিল হয় না, পৃথিবীর কোথাও নাই, উন্নত বিশ্বে তো নাই গো, যে হসপিটালে ফার্মাসিস্ট কাজ করে না, সেখানে হসপিটাল ম্যানেজমেন্ট হচ্ছে, পেশেন্টের সঠিক কেয়ার হচ্ছে, এটা কিন্তু কেউ চিন্তাই করতে পারে না। বাট বাংলাদেশে যদি এই জিনিসটা, যেহেতু বিভিন্ন লেভেলে কথাবার্তা আসছে,
এবং আশা করা যাচ্ছে যে ইন ফিউচারে হয়তো বাংলাদেশে এই হসপিটাল ফার্মেসি এই প্রফেশনটা স্টার্ট হবে। সেটা হলে ফার্মাসিস্টদের জন্য আরেকটা বড় ক্ষেত্র, যেখানে হসপিটাল ফার্মাসিস্ট হিসেবে প্রচুর ফার্মাসিস্ট কাজ করতে পারবে। দেন রিটেল ফার্মেসি স্কোপ বাইরে আছে, বাট আমাদের এখানে এখনো নাই। এখন যেটা আমরা যেটা বলছিলাম যে কিছু শুরু করছিল গভর্নমেন্ট লেভেল থেকেও, কিছু শুরু করছিল, কিছু ইম্বার্গো গভর্নমেন্ট দিয়ে দিছিল যে কেউ যদি মডেল ফার্মেসি করতে চায় তাহলে তাকে অবশ্যই গ্রাজুয়েট ফার্মাসিস্ট রাখতে হবে। এবং আলটিমেটলি স্টার্ট হয়েছিল, যদিও জিনিসটা অর্গানাইজ ভাবে স্টার্ট হয়নি। তো এইগুলিকে অর্গানাইজ করাও আমাদের যারা সিনিয়র ফার্মাসিস্ট আছে বা ইউনিভার্সিটিতে মানিকদের মতো যারা টিচার আছেন, তাদেরও একটা রেসপন্সিবিলিটি যে এই যে গভর্নমেন্ট যে স্টার্ট করলো, যেটা আমাদের মডেল ফার্মেসি, এই ফার্মেসিতে ফার্মাসিস্ট শুধু নিয়োগই না, তাদের একটা স্ট্রাকচার করতে হবে। শুধু একজন ফার্মাসিস্ট থাকলো, তার কোনো স্ট্রাকচার নাই, তাহলে ফার্মাসিস্ট সেখানে উচ্চিত হবে না। এই মডেল ফার্মেসি করলেও সেটা ফার্মাসিস্ট উৎসাহিত হবে না যদি একটা স্ট্রাকচার না থাকে, যে সে ফার্মাসিস্ট হিসেবে জয়েন করলো, তারপরে তার 2 বছর 3 বছর পরে তার পজিশন কোথায় হবে, তারপরে কোথায় হবে, তারপরে কোথায় হবে, এবং সেখানে চেইন হবে, এই যে অর্গানোগ্রামের মতো, যে ফাইনালি সে কোন লেভেল পর্যন্ত যাবে। এটা যদি না হয় তাহলে আসলে নর্মাল গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট সেখানে যেতে চাবে না, কারণ সে দেখবে যে আমি নর্মালি জয়েন করে আমার তো ফিউচার তো ওখানে শেষ, আমি তো আর আগাতে পারতেছি না। তো ওটার ক্ষেত্রে কিছু কাজ করার জন্য আমাদের দরকার আছে। সেক্ষেত্রে যদি ঠিকমতো কাজ হয়, ফার্মাসিস্টটা যদি ওখানে দেখে যে না, সে একটা লেভেল পর্যন্ত, সে এক পর্যায়ে যায় সেই ফার্মেসি ম্যানেজার হবে, বা সে সেখানে একসময় গাইড করবে, তখন সে সেখানে জব করতে উৎসাহিত হবে। তো এখন এই ইন্ডাস্ট্রি, হসপিটাল, রিটেল ফার্মেসি সবকিছু মিলে কিন্তু ফার্মাসিস্টদের সামনে যে জব অপরচুনিটি, সেটা আমি বলবো যে মাস মোর বেটার দ্যান এনি আদার সায়েন্স গ্রাজুয়েট। স্টিল নাও আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটা অনেক স্কোপ আছে, এবং বেশি ইন্ডাস্ট্রিতেই ফার্মাসিস্টদের রিকোয়ারমেন্ট, যেহেতু আমার মার্কেট বাড়তেছে, রিকোয়ারমেন্টও বাড়বে। এবং মানিক যেটা বলছে, এবছরে কিন্তু প্রচুর ফার্মাসিস্ট বিভিন্ন ইন্ডাস্ট্রিতে নিয়োগ দিচ্ছে, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে প্রচুর ফার্মাসিস্ট নিয়োগ প্রাপ্ত হয়েছে। এবং আমাদের নর্থ সাউথের অনেক স্টুডেন্ট গত কয়েক মাসে আমার সাথে যাদের যোগাযোগ আছে, অনেকেই বিভিন্ন জায়গায় জব, তারা ইন্ডাস্ট্রিতে জয়েন করছে, বা অনেকে মার্কেটিং এ জয়েন করছে, অনেকে ইন্টারন্যাশনাল মার্কেটিং এ জয়েন করছে। এইভাবে বিভিন্ন জায়গায় তাদের জবের স্কোপ আছে, স্কোপ তৈরি হচ্ছে। বাট আমি মানিকের সাথে ওই একই কথা আবার বলবো, আমাদেরকে প্রিপেয়ার্ড হতে হবে। আমাদের জব আছে, ভ্যাকান্সি আছে, বাট আমাকে প্রিপেয়ার্ড হতে হবে। আমি যাতে ওখানে গিয়ে আমাকে প্রুভ করতে পারি, যে কাজটা আমাদের সিনিয়ররা করে গেছে 90-র দশকে, যখন ফার্মাসিস্ট ইন্ডাস্ট্রিতে আমরা বলতে পারি যে তাদের জন্য ঢোকাই কঠিন ছিল। কিন্তু তারা কিন্তু 82 ড্রাগ অর্ডিন্যান্সের পরে যখন ফার্মেসি শব্দটা আসলো, ইন্ডাস্ট্রির যারা ওনার, যারা কর্তৃপক্ষ, তারা যখন বুঝলো যে না, ফার্মেসি নামে একটা সাবজেক্ট আছে, ফার্মাসিস্টরা এই সম্পর্কে এক্সপার্ট, তারা এই সম্পর্কে লেখাপড়া করে, তারা করতে পারে, তখন যখন তারা ইন্ডাস্ট্রিতে গেল, তারা কিন্তু প্রুভ করেছে যে হ্যাঁ, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির জন্য ফার্মাসিস্টরাই সবচাইতে বেশি কোয়ালিফাইড পারসন। তারা কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে প্রুভ করতে পারছে। এবং তোমরা জানো যে 90 সালে যখন বাংলাদেশে 90 দশকের শুরুতেও বাংলাদেশ মেডিসিনের জন্য, তখন মেডিসিনের চাহিদা কম ছিল, তারপরেও তারা 80 থেকে 85% ডিপেন্ডেন্ট ছিল ফরেন কান্ট্রির উপর। বিভিন্ন মেডিসিনের জন্য তারা বিদেশ থেকে ইম্পোর্ট করতে হতো। বাট আজকে ঠিক উল্টা, আজকে কিন্তু আমরা 95 থেকে 97% মেডিসিন লোকালি তৈরি করতেছি, দেশেই তৈরি করতেছি। শুধু তাই না, আমাদের এখান থেকে মোর দেন 150 কান্ট্রিজ, যেটা ইনক্লুডিং ইউরোপ আমেরিকা সহ 150টা দেশে বাংলাদেশের ওষুধ এক্সপোর্ট হচ্ছে। এবং বাংলাদেশ ভালো মেডিসিন তৈরি করে, বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল সেক্টরটা বিকশিত, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একটা নন ব্যাপার। ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায়, আমাদের যেমন গার্মেন্ট সেক্টরের যেমন নাম আছে পৃথিবীর বিভিন্ন জায়গায়, আমাদের ফার্মাসিউটিক্যাল সেক্টরেও কিন্তু নাম আছে।
ফার্মাসিউটিক্যাল সেক্টর কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গায় যারা বিজনেস করে তারা জানে যে হ্যাঁ, বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সেক্টর একটা গুড অপরচুনিটি আছে। তো এটা কিন্তু একটা খুবই ভালো লক্ষণ যে তার মানে কি এই যে মেসেজ সারা ওয়ার্ল্ডে গেছে, তার মানে আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলি ভবিষ্যতে আরো বিকশিত হবে, আরো নতুন নতুন ইন্ডাস্ট্রি হবে, যার ফলে আমাদের ফার্মাসিদের স্কোপ আরো দিন দিন বাড়বে। এবং বাট সেক্ষেত্রে আমাদের প্রিপেয়ার্ড হতে হবে, আমাদের প্রিপেয়ার্ড হতে হবে ডেফিনেটলি। আমাকে আমাকে যেহেতু এখন বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে ফার্মেসি আছে, প্রতি বছর মোর দেন 2000 বা তারও বেশি, মানিক সঠিক ডাটা বলতে পারবে, ফার্মাসিস্ট বের হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু এই সবার সাথে প্রতিযোগিতা করে যাতে আমরা টিকতে পারি, সেই জন্য সেই মানের আমাদের আন্ডারস্ট্যান্ডিং হতে হবে, সেই মানের লেখাপড়া আমাদের থাকতে হবে। এবং আমরা যাতে শুধু মাত্র, যেহেতু ফার্মেসি প্রফেশনাল সাবজেক্ট, তুমি জানো আমি নর্থ সাউথে ক্লাস নিতে এই সেমিস্টারে নাই, বাট শুরুতে আমি যে কথাটা বলতাম যে আমাদেরকে শুধু ভালো রেজাল্টের জন্য ফার্মেসি পড়াশোনা, শুধু ভালো রেজাল্টের জন্য না, ফার্মেসি পড়াশোনা হচ্ছে প্রফেশনাল সাবজেক্ট হিসেবে আমাকে ভবিষ্যৎ চিন্তা করতে হবে। আমাকে ভালো রেজাল্টই ফাইনাল কথা না, আমাকে চিন্তা করতে কিছু যে জিনিসগুলি নিয়ে আমি কাজ করব সেই জিনিসগুলি আমাকে সারা জীবনই মনে রাখতে হবে। সারা জীবনে সেইভাবে সারা জীবন মনে রাখার জন্য সেইভাবে আমার কোয়ালিটি যদি আমি বিল্ড আপ করতে পারি, ডেফিনেটলি ফার্মাসিস্টদের জন্য স্কোপ আছে, ভ্যাকান্সি আছে, আমার জবের অপরচুনিটি আছে। জব কোনো সমস্যা না, বাট আমাদেরকে সেইভাবে প্রিপেয়ার্ড হতে হবে, সেইভাবে রেডি হতে হবে টু ক্যাচ দ্য জব। এই ওভারঅল কথা। থ্যাংক ইউ স্যার। আমি দেখতে পাচ্ছি যে আমাদের ভিউয়ার্সরা অনেক কোয়েশ্চেন করেছে, সো আই থিংক আমাদের এখন ভিউয়ার্সদের কোয়েশ্চেনটা নেওয়া উচিত। হোপফুলি দে উইল গেট देयर অ্যানসার্স। সবার আগে যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে, হাউ ডিড কোভিড-19 এফেক্ট দি ক্যারিয়ার ইন ফার্মাসিউটিক্যাল প্ল্যান্টস? আশরাফ স্যার, এটা ব্যাপারে যদি একটু ডিটেইল বলতে পারতেন। কোভিড-19 অ্যাকচুয়ালি ফার্মাসিউটিক্যাল ক্যারিয়ারকে কোনো কিছু এফেক্ট করে নাই, বরং ফার্মাসিদের স্কোপ আরো, কোভিড-19 হওয়ার ফলে যে কোভিড রিলেটেড যে ড্রাগগুলি মার্কেটে আসছে, যে মেডিসিনগুলি মার্কেটে আসছে, তার যার ফলে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলির গ্রোথ কিন্তু কমে নাই। আমি তোমাকে বলতে পারি যে গত বছর কোভিড হওয়ার আগে যে গ্রোথ ছিল, এই বছরের গ্রোথ আরো বেশি। সো সেক্ষেত্রে ক্যারিয়ারে কিন্তু আমাদের কোনো ইম্প্যাক্ট করে নেই, বরং আরো বাড়ছে, মানে আমাদের স্কোপটা আরো বাড়ছে। এটাতে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট করে নেই, মানে আমাদের ক্যারিয়ারে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট করে নেই। ডেফিনেটলি এর আরো ক্যারিয়ারের ক্ষেত্রে আরো পজিটিভ হয়েছে এবং আমাদের স্কোপও আরো বাড়ছে। তো ডেফিনেটলি একটা জিনিস যেটা আমি বলতে পারি যে অন্যান্য হেলথ প্রফেশনাল যারা কিনা বলছে যে আমি তো আমার পেশেন্ট যেখানে আমার সামনে, আমি তো ঘরে থাকতে পারি না, ডক্টর নার্সদের মতো ফার্মাসিস্টরাও কিন্তু ঘরে থাকতে পারে না এই কোভিড-19 এর সময়। তাদেরকেও কিন্তু ডেইলি তাকে অন্যান্য জব হোল্ডাররা অনেকেই হয়তো বিভিন্ন সময় ছুটি বা একটা রোটেশন করে ডিউটি করছে, কিন্তু ফার্মাসিস্টরা কিন্তু বরং ডে নাইট 24 ঘন্টা ডিউটি করছে কোভিড এর সময়, বা এখনো করতেছে, যাতে তার কোনো মার্কেটে মেডিসিনের কোনো শর্টেজ না হয়, মেডিসিন নিয়ে যাতে হাহাকার না হয়। কারণ মেডিসিন নিয়ে শর্টেজ, মেডিসিনের হাহাকার কিন্তু খাবারের চাইতে, দুর্ভিক্ষের চাইতে ভয়াবহ। খাবার না থাকলেও মানুষ কিন্তু চলতে পারে, কিন্তু মেডিসিন না থাকলে চলতে পারবে না। সো সেই কথাটা মাথায় রেখেই এই কোভিড এর সময় ফার্মাসিস্টরা কিন্তু ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি গুলিতে তাদের কন্ট্রিবিউশন রাখছে। তারা নিজস্ব রেসপন্সিবিলিটি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে তারা দিন রাত 24 ঘন্টা কাজ করে মেডিসিনটাকে যাতে মার্কেটে সরবরাহ নিশ্চিত রাখা যায়, কোনো যাতে শর্টেজ না হয়, সেটা ইনশিওর করছে। থ্যাংক ইউ স্যার। আমরা আরেকটা কোয়েশ্চেন নিতে যাচ্ছি, সেটা হচ্ছে জবের জন্য ফার্মেসি পড়ালেখার বাইরে একজন ফ্রেশ গ্রাজুয়েটের কি কি স্কিল থাকতে হয়? এটা হচ্ছে আমি মানিক স্যারের কাছে জিজ্ঞেস করব। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আগের যে কোশ্চেনটা করেছে আমি ওখানে একটু অ্যাড করি। আমার মনে হয় এই কোভিড এর সময় অনেকের প্ল্যান্টের ট্রেনিং এর ব্যাপারে তারা আসলে ট্রেনিংটা ঠিক মতো করতে পারে নাই, কারণ অনেক ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি যে আমাদের ইন প্ল্যান্ট ট্রেনিং যেটা ছিল,
তো অনেকে অ্যালাউ করে নাই, হয়তো ওই জন্য হয়তো হয়তো বুঝতে পারছে না। কিন্তু ইয়ে আশা ভাই যেটা বললেন একদম ঠিক, যে আমাদের এই কোভিড এর সময় বরঞ্চ আহ, ওষুধের চাহিদা কিন্তু অনেক বেড়ে গিয়েছিল, এবং এটাকে কেন্দ্র করে অনেকে আবার অনেক ধরনের মানে কি বলবো, মার্কেটে কিন্তু এক ধরনের ক্যাওস তৈরি হয়েছে, ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে, বিভিন্ন ধরনের ঘটনাগুলো ঘটেছে। এটা ইটস ডিফারেন্ট ইস্যু, যদিও সেখানে ফার্মাসিস্টরা প্রচুর কন্ট্রিবিউট করেছে, তারা স্বাস্থ্য ঝুঁকি নিয়ে তারা রেগুলার বেসিসে তারা কাজ করে গেছে। আচ্ছা, যা হোক, এখন ইমরানের কোশ্চেনের আনসারে আমি আসি, কি কি স্কিলস থাকতে হবে। আমি নিজের অভিজ্ঞতার আলোকে একটু বলি। আমি তো কয়েকটা ইন্ডাস্ট্রিতে কাজ করেছি যেহেতু, তো এখন আমরা জানি যে ইন্ডাস্ট্রিতে, বড় ইন্ডাস্ট্রিগুলোতে রিটেন টেস্ট হয়, ভাইবা হয়। মানে অনেক সময় কারণ হচ্ছে কি, সেখানে তো নাম্বার অফ অ্যাপ্লিকেন্ট অনেক বেশি, তো সেখানে যে স্ক্রিনিং যে প্রসেস, তাহলে তো বিভিন্ন ওয়েতে আমাকে সব থেকে বেস্ট গ্রাজুয়েটটাকে নিতে হবে। তো সেই ক্ষেত্রে কি হয়, অনেক সেটা বেক্সিমকোই হোক বা আরো বড় কোম্পানি হোক, সব জায়গাগুলোতে রিটেন টেস্ট, ইভেন স্কোয়ারেও। আমি জানি না কোভিড এর কারণে কি কোনো ধরনের চেঞ্জ হয়েছে কিনা, আমি বলতে পারবো না, বাট কোভিড এর আগ পর্যন্ত আমি যতটুকু জানি সব জায়গায় রিটেন টেস্ট হতো। ফার্স্ট রিটেন টেস্ট কোনো কোনো ক্ষেত্রে 2বার রিটেন টেস্ট হতো, দ্যাট ইজ প্রিলিমিনারি, দেন হচ্ছে আবারও আরেকটা টেস্ট। সো রিটেন টেস্ট 1 or 2 রিটেন টেস্ট, দেন হচ্ছে সেভারেল ভাইবা, ভাইবা 1 ভাইবা 2 হতে পারে, এবং হয়তো এরকম সেভারেল ভাইবাস ইউজুয়ালি হয়। তো সেইখানে যে কম্পিটেন্সি লাগে, একটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল, আমরা যে সাবজেক্টগুলো তাদেরকে পড়াচ্ছি সেইগুলো সম্পর্কে তো তাদের ভালো করে জানতেই হবে। সেটা ফার্মাসিউটিক্যাল টেকনোলজি হোক, বা বায়োফার্মাসিউটিক্স হোক, ফার্মাকোলজি হোক, মাইক্রোবায়োলজি হোক, বা রেলিভেন্ট যে সমস্ত টপিকস আছে, ফার্মাসিউটিক্যাল ইঞ্জিনিয়ারিং, কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি অ্যাসুরেন্স, জিএমপি, হোয়াটএভার, যত ধরনের সাবজেক্ট আছে আমরা যেগুলো পড়াচ্ছি, সেই সাবজেক্ট দ্যাট ইজ সাবজেক্টিভ, তাকে প্রশ্নের উত্তর তাকে দিতে হবে। আরেকটা আছে, যেমন থাকে, সেখানে কিছু ম্যাথস থাকে, হ্যাঁ, কিছু জেনারেল ম্যাথস থাকে অনেক সময়। অনেকটা জিআরই বা স্যাটের যদি কখনো ওরা কোশ্চেন গুলো দেখে, বিশেষ করে বেক্সিমকোতে আমি দেখেছি, তারপরে হচ্ছে বেক্সিমকোতে আমার হয়েছিল, আমি যাইনি আশরাফ ভাই, সেটা বহু আগে, সেটা 2004-5 সালের কথা, তখন আমি যাই নাই সামহাও। আমি বেক্সিমকোতে আমি বলেছিলাম যে আমি যাব, মার্কেটিং এ যেতে চাই। এখন ওরা বললো মার্কেটিং এ পোস্ট নাই, ফ্যাক্টরিতে যেতে। তো যা হোক, এই কারণে আর কি যাইনি, যে কোনো কারণে হোক না কেন। তো তো ওইখানকার পরীক্ষাগুলোতে আমি যখন দেখেছি, তখন ওই যে বিশেষ করে যদি কেউ ঢাকা ইউনিভার্সিটিতে আইবি এর পরীক্ষা কেউ যদি দিয়ে থাকে বা দিতে চায়, তো ওই স্টাইলের কোশ্চেন গুলো হয় জিআরই স্যাটের স্টাইলে। দ্যাট ইজ সেখানে কিছু মানে কি বলবো, কিছু আইকিউ ধরনের কিছু কোশ্চেন থাকে, আইকিউ কোশ্চেন থাকে, কিছু ম্যাথস থাকে, কিছু ইংলিশ থাকে। এই 3টে জিনিস থাকবে বড় কোম্পানিতে, এই 3 ধরনের এক্সাম থাকবেই থাকবে। কিছু ম্যাথস, এবং এই ম্যাথস গুলো মানে নর্মাল ম্যাথস এর মতো না, এগুলো আইকিউ ওরিয়েন্টেড কিছু ম্যাথস থাকে, আইকিউ থাকে, ইংলিশ থাকে, এই 3টে থাকবেই থাকবে। এর সাথে সাবজেক্টিভ কোশ্চেন, কোন কোন ক্ষেত্রে কিছু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, যে একদম রিসেন্ট কিছু কিছু, যেমন একটা এসে লিখতে দিল, যে কোভিড-19 নিয়ে একটা এসে লিখতে দিল, অথবা কিছু একদম মানে কি বলবো, মানে রিসেন্ট টপিকের পরে কিছু অনেক সময় কিছু এসে থাকে। এই ধরনের বিষয়গুলোর পরেই মোস্টলি কোশ্চেন গুলো হয়ে থাকে বলে আমি দেখেছি। দ্যাট ইজ একটা হচ্ছে সাবজেক্টিভ, তারপরে এর বাইরে হচ্ছে কিছু ম্যাথস বা আইকিউ, ইংলিশ নিয়ে কিছু কোশ্চেন থাকে, অ্যান্ড ওয়ার্ল্ড আসপেক্টস, মানে এটা মেডিসিন বা মেডিকেল সায়েন্স ওরিয়েন্টেড বা একদম রিসেন্ট কিছু টপিক নিয়ে এই কোশ্চেন গুলো থাকে। তো তারা যদি এই সমস্ত টপিক গুলো নিয়ে একটু স্টাডি করে, জিআরই স্যাটের স্টাইলে যদি তারা আইকিউ ম্যাথস গুলো যদি চেষ্টা করে, আইবি এর কোশ্চেন গুলো কেমন হয়, প্যাটার্ন গুলো কেমন হয়, তারা যদি একটু দেখে, তারা যদি বিভিন্ন গাইড টাইড যদি কিনে দেখে। এছাড়া সাবজেক্টিভ ভালো জ্ঞান থাকতে হবে। যদি কেউ ফাঁকি দিয়ে ভালো গ্রেড পেয়ে থাকে, ইটস এ ডিফারেন্ট ইস্যু। কিন্তু কিন্তু মানে কম্পিটিটিভ টেস্ট মানে হচ্ছে সেইখানে কিন্তু তোমাকে বিশেষ করে রিটেনে ভালো করতে হবে, আর ভাইবার সময় খুব কনফিডেন্স লেভেল ভালো থাকতে পারে। সেটা আশা ভাই হয়তো তোমাদেরকে ভালো বলবেন, যে এখানে কিন্তু কনফিডেন্সের একটা বিষয় আছে, কে কতটা মানে কনফিডেন্টলি একটা কোশ্চেনে আনসার দিচ্ছে। হয়তো কেউ অনেক ভালো জানছে, কারণ সেখানে কিন্তু একটা ম্যানেজারিয়াল লেভেলে গিয়ে কিন্তু মানুষ হ্যান্ডেল করতে হয়, দ্যাট ইজ আমার যারা কাজ করছে সেখানে কিন্তু, বা ভালো একটা কমিউনিকেশন স্কিলের ব্যাপার আছে। তো কে কতটা ভাইব্রেন্ট, কে কত, তার কমিউনিকেশন স্কিল কেমন, এই জিনিসগুলোকেও দেখা হয়। ঠিক আছে, এই ওভারঅল এইগুলাই। এর বাইরে আরো যদি কিছু থাকে আশা পাই নিশ্চয়ই বলবেন, যেহেতু উনি সরাসরি রিক্রুটমেন্টের সাথে হয়তো থাকেন,
আমরা তো এখন টিচিং এ চলে আসছি। আমি তো আমার আগের অভিজ্ঞতা, আমার থেকে আশা পাই আরো আমি হয়তো কত 19 বছর আমার চাকরির জীবন চলছে। আশা পাই হয়তো 25 বছর, আই গেস 25 বছর 26 বছর হয়ে গেছে। তো আমি যতটুকু জানি আর কি। তো উনি আমার থেকে রাইট। আরো বেশি দিন দেখেছে, বেশি জানে আর কি। তো আশা পাইও এই বিষয়ে আরো আমার মনে হয় কিছু অ্যাড করতে পারবে, আমি আশা করি। থ্যাংক ইউ স্যার। আশা স্যার, এই স্কিলস এর ব্যাপারে আপনি একটু প্লিজ শেয়ার করেন আপনার ওপিনিয়ন। না, ইমরান যে কোশ্চেনটা করছে, যার পরিপ্রেক্ষিতে মানিক যেটা বললো, অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিগুলোতে রিক্রুটমেন্ট বড় বড় ইন্ডাস্ট্রিতে এইভাবেই হয়, যে একটা রিটেন একটা টেস্ট হয়, দেন ভাইবা, সেকেন্ড ভাইবা, এরকম আর কি। এখন ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিতে, বড় ইন্ডাস্ট্রিগুলোতে এরকমই সিস্টেম। আর রিটেন টেস্টের ব্যাপারে মানিক যেটা বলছে ওটাই, যে আমরা যদি আমাদের কিছু ম্যাথ নলেজ, ইংলিশ এবং এগুলি অবশ্যই আইকিউ রিলেটেড, আমাদের আইবি এর অ্যাডমিশন টেস্টে যে টেস্ট যারা যদি কেউ ফেস করে থাকে, তারা যেটা দেখছে এই ধরনের কোশ্চেনই হয়তো দেওয়া থাকে। আর ভাইবার ব্যাপারে যেটা আমি বলবো, ভাইভাতে একজন স্টুডেন্টকে অবশ্যই তার কনসেপশনটা ক্লিয়ার থাকতে হবে। মানে ইন্ডাস্ট্রি রিলেটেড জবে যদি যায় সে, যেমন তার ফার্মাসিউটিক্যাল টেকনোলজি, ফার্মাসিউটিক্যাল ইঞ্জিনিয়ারিং, জিএমপি এবং কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি অ্যাসুরেন্স রিলেটেড যে ভ্যালিডেশন রিলেটেড যে টপিকসগুলি, এই টপিকসগুলির ব্যাপারে তার মানে ক্লিয়ার কনসেপশনটা তার থাকা উচিত। এবং ডেফিনেটলি তাকে ভাইবা বোর্ডে কনফিডেন্ট হতে হবে। কনফিডেন্ট হতে হবে এই কারণে যে সে যদি সেখানে নার্ভাস হয়, সে যদি কনফিডেন্ট না হয়, তাকে যদি 10টা কোশ্চেন করা হয়, এটা কখনো এক্সপেক্টেড না সে 10টা কোশ্চেনেরই সঠিক আনসার দিবে। বাট সে যদি 10টার মধ্যে 5টা কোশ্চেনের সঠিক আনসার দেয়, বাকি 5টা কোশ্চেনকে সে যাতে, মানে সে জানে না কিন্তু জানার যে শো করা, যে না আমি এটা বললাম যে হয়তো যে কোশ্চেন করছে তারও হয়তো ক্লিয়ার আইডিয়া নাও থাকতে পারে। এই জিনিসটা হচ্ছে একেবারেই ভুল ধারণা, যে তাকে যদি না জানি যে সহজ কথায়, স্যার এটা আমি জানি না এখন, বাট যেটা সে বলবে সেটা যাতে তার ক্লিয়ার কনসেপশন নিয়ে বলে। ভুল উত্তর দেওয়ার চাইতে না দেওয়াটা অনেক বেটার। এটা যারা ভাইবা বোর্ডে যারা থাকে তারা সেটা প্রিফার করে। কেউ যদি উত্তর না দেয়, সেটা দ্যাট ইজ বেটার দেন সে ভুল উত্তর দেওয়া, অথবা জানার ভানটা করা বা জানার ইয়াটা করা। সো যেটুক বলবে সেটুক যাতে কনফিডেন্ট বলে, যেটা আমরা আগে ডিসকাশনে বললাম, যে এই জন্যই তাকে প্রিপেয়ার্ড হতে হবে। ফার্মেসি যে আমাদের দেশের পরিপ্রেক্ষিতে আমরা যেগুলিকে মাদার সাবজেক্ট বলছি, সেই মাদার সাবজেক্টের ব্যাপারে তাদেরকে একটু আরো বেশি অ্যাওয়ারনেস থাকতে হবে। এবং আমি যেটা এর আগেও একটু বলছি যে আমরা যখন স্টুডেন্ট থাকবো, যখন আমরা পড়াশোনা করব, পরীক্ষা শুধু ভালো গ্রেডের জন্য না। আমি চিন্তা করবো এটা আমার প্রফেশনাল সাবজেক্ট, এটা আমার পরীক্ষা শুধু এই এপ্রিলের 30 তারিখে হবে তা না। আমার এই পরীক্ষা আরো 2 বছর পরেও দিতে হতে পারে। সো ওই 2 বছর পর্যন্ত, 2 বছর বা 5 বছর পরেও ওটা যাতে আমার মনে থাকে, সেই জিনিসটাকে আমরা যদি চিন্তা করি, পড়াশোনা করি, তাহলেই আমার কনফিডেন্স লেভেলটা থাকবে। এবং আমি অ্যাকচুয়ালি ভাইবার জন্য 1 দিন 2 দিন বা 5 দিন এত সাবজেক্ট পড়ি কখনো হয় না। সে কারণে আমাদের স্টুডেন্ট লাইফেই কিন্তু প্রিপেয়ার্ড হতে হবে, যে আমি যাতে ওই সময় সঠিকভাবে ফেস করতে পারি। এটাই হচ্ছে টার্গেট হওয়া উচিত, যে আমাকে আজ থেকে আমি যখন ফার্স্ট সেমিস্টার ফার্স্ট ইয়ার স্টাডি করব, তখনই আমাকে ভাবতে হবে যে আমাকে 5 বছর পরেও এই এক্সাম আবার দিতে হবে। কারণ যেহেতু আমাকে কোনো না কোনো এক্সামিনের সামনে যে আবার পড়তে হবে, আমার টিচার ছাড়াও বাইরে যা পড়তে হবে। তো সো তাকে চিন্তা করতে হবে যে 5 বছর পরে যখন আমার এক্সাম হবে, এখন আমি একটা সাবজেক্ট পড়তেছি, 5 দিন 7 দিন পরে পরীক্ষা দিচ্ছি, বা আমি 3 মাস টিচার্সের কাছে ক্লাস করি, কিন্তু তখন তো আমার ক্লাসও থাকবে না, আমি কারো কাছে পড়তে পারবো না, এতগুলো সাবজেক্ট আমার পক্ষে 2-1 দিন পরই পরীক্ষা দেওয়া সম্ভব না, ভাইবা ফেস করা সম্ভব না। সো আমাকে কিন্তু প্রথম দিন থেকেই ধরে নিতে হবে যে প্রথম দিন আমি যে টপিকস পড়লাম, এই টপিকস এর কোশ্চেন আমি আজ থেকে 5 বছর পরে ফেস করতে হবে। আমাকে সেইভাবে পড়তে হবে। এবং অ্যাকচুয়ালি
আমি বলবো, আমি সামিরা আমার স্টুডেন্ট ছিল, ও জানে। আমি বলবো যে ফার্মেসি সাবজেক্টটা কিন্তু আসলে আমাদের এত কঠিন বা কোনো ইয়া নাই, এটা ফিজিক্স বা ম্যাথের মতো তো কঠিন সাবজেক্ট না। এটা জাস্ট অনেকটা স্টোরির মতো। কিন্তু আমি সেইভাবে স্টোরির মতো করি, আমি যদি সাবজেক্টটাকে এনজয় করতে পারি, তাহলে আমি ওই আজকে যেটা পড়লাম 5 বছর পরে আমার সেটা মনে থাকবে, এবং আমি আমার 5 বছর পরে যাও আমি ওই ভাইভাটা ফেস করতে পারবো। দ্যাটস অল। থ্যাংক ইউ স্যার। তার মানে মনে রাখতে হবে যে আমরা পড়াশোনা শুধু সিজিপিএ বা ভালো গ্রেডের জন্যই করব না, ইন ফিউচার জব ইন্টারভিউজ এর জন্য করব, নলেজের জন্য করব, ইনফ্যাক্ট জবে টিকে থাকার জন্য করব, অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারভিউ বা এন্ট্রান্স এক্সামের আগে ফার্মেসি ছাড়াও ম্যাথস, কারেন্ট অ্যাফেয়ার্স এগুলোর উপর একটু ফোকাস করব। আমরা হচ্ছে প্রোগ্রামের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। সো বিদায় নেওয়ার আগে হচ্ছে আমি আবারও আপনাদের দুজনকে থ্যাঙ্কস জানাচ্ছি যে আপনারা এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। অনেক কিছু আমরা আজকে জানতে পারলাম, শিখতে পারলাম। অ্যান্ড বিফোর উই সে গুড বাই, আই উড ওয়ান্ট ইউ টু লেট আমি চাচ্ছি যে আপনারা কোনো যদি ওপিনিয়ন থাকে আমাদের আয়োজনের ব্যাপারে বা আমাদের ভিউয়ার্সদেরকে যদি কিছু বলতে চান সেটা বলতে পারেন। মানিক স্যার। না, ফার্স্ট অফ অল আমি তোমাদের আয়োজকদেরকে আমি অনেক ধন্যবাদ দিতে চাই যে এই ধরনের আয়োজনগুলো যেন আরো বিভিন্ন প্ল্যাটফর্মও আয়োজন করুক, আমাদের ফার্মেসি গ্রাজুয়েট বা রেলিভেন্ট গ্রাজুয়েটদের জন্য মানে আলাপ করুক। এটা আমাদের জব মার্কেটের জন্য খুব দরকার। কারণ হচ্ছে এখানে যেমন ফ্যাকাল্টি বা ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছে এই ধরনের যে কম্বিনেশন গুলো, ঠিক আছে, এই ধরনের কম্বিনেশন গুলো আমি প্রিফার করি। একজন একাডেমিশিয়ান থাকবে, একজন যারা ইন্ডাস্ট্রির, দ্যাট ইজ ইন্ডাস্ট্রির নিডটা কি সেটা আশা পায় যেমন ভালো বলতে পারবে। সত্যি কথা যেটা, আমি হয়তো ইন্ডাস্ট্রিতে অনেক আগে কাজ করেছি, আমি হয়তো এখন তো টিচিং এর সাথে আছি অনেক বছর ধরে। সো এই ধরনের যে অ্যাকচুয়াল যে নিডটা কি, ইন্ডাস্ট্রি নিডটা বোঝানোর জন্য যে ধরনের একজন ইন্ডাস্ট্রি থেকে কাউকে আনা, বা যারা মার্কেটিং ওরিয়েন্টেড জব হলে মার্কেটিং থেকে কাউকে আনা, মানে রেলিভেন্ট ফিল্ড থেকে ওই রিলেটেড কাউকে আনা, বা এই সাথে মানে যারা আমাদের ফ্যাকাল্টি যারা আছে, বা এখানে নাম্বার অফ ফ্যাকাল্টিও বাড়তে পারে, নাম্বার অফ ইয়েও বাড়তে পারে, সেটা তো সমস্যা না। তো আমি মনে করি এই ধরনের উদ্যোগগুলো আরো বেশি বেশি করে নেওয়া উচিত, যাতে করে স্টুডেন্টরাও কনসার্ন থাকে যে শুধুমাত্র পড়ে ভালো সিজিপিএই ব্যাপার না, আমাকে আমাকে আলটিমেটলি এট দ্য এন্ড জব করতে হবে। শুধু জব করতে হবে আমি তাও বলছি না, সে অন্টারপ্রেনারও হতে পারে, অনেক কিছু হতে পারে। দ্যাট ইজ তাদের ডেভেলপমেন্ট করতে হবে, কেরিয়ার ডেভেলপমেন্ট। শুধুমাত্র চাকরি করে কেরিয়ার ডেভেলপমেন্ট করতে হবে নট নেসেসারিলি। সে কিন্তু বিভিন্ন ধরনের মানে অন্টারপ্রেনারশিপেও যেতে পারে। তো সেই অন্টারপ্রেনারশিপে নিয়েও তোমরা এই ধরনের ইভেন্ট অ্যারেঞ্জ করতে পারো। তো আমি শুধু বলছি না যে একজন মানে স্টুডেন্ট শুধু তার কেরিয়ারকে শুধু জবের মধ্যেই রাখুক, বাট জব মার্কেট সম্পর্কে জানতে গেলে, কারণ যে আজকে যে এন্টারপ্রেনার হবে বা ভবিষ্যতে যে হবে তাকেও তো রিক্রুট করতে হবে, তাকেও তো তার ইন্ডাস্ট্রি চালাইতে হবে। তো সেটা বোঝার জন্য হলো অনেকে কিছুটা মানে অভিজ্ঞতার দরকার হয়। তো আমি তোমাদেরকে খুবই মানে অনেক অনেক থ্যাঙ্কস দিতে চাই, অনেক অনেক অভিনন্দন দিতে চাই যে তোমরা এই ধরনের অ্যারেঞ্জমেন্ট তোমরা করেছো এবং আগামীতেও তোমরা করবে। আমাদের স্টুডেন্টরা অনেকে শিখবে। আর তাছাড়া এরকম ইন্ডাস্ট্রি থেকে যারা যে ধরনের এক্সপেরিয়েন্স লোক যারা আসবে তাদের কাছ থেকে আমরাও কিছু জানতে পারবো, তোমরা অনেক অনেক শিখতে পারবে। আমরা তো তোমাদেরকে সবসময় শিখাচ্ছি। আর তাছাড়া ইন্ডাস্ট্রিতে আশা পাইরা যারা আসে আমাদেরকে, আমাদের এখানে আসে, নর্থ সাউথে আসে, যারা পড়াচ্ছে তারা তো বলছেই, কিন্তু আরো অনেক অনেক জায়গা থেকে যারা আসছে, যারা আমাদের ইউনিভার্সিটিতে আসছে না, কিন্তু তাদের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারবো, তোমরা অনেক কিছু জানতে পারবে। সো এটাই হচ্ছে শেখার একটা ভালো প্ল্যাটফর্ম, ইনফরমেশন ডিসেমিনেট করার জন্য, ইনফরমেশন এক্সচেঞ্জ করার জন্য ভালো প্ল্যাটফর্ম। ঠিক আছে? তো কোভিড এর জন্য যে আমরা তো ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট করতে পারছি না, তো তার এগেইনস্টে তোমরা এই ধরনের অ্যারেঞ্জমেন্ট করছো, তার জন্য তোমাদের যারা আয়োজক যারা আছো তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। এবং আগামীতে তোমরা এই ধরনের আয়োজনগুলো আরো আরো করো, আমাদের নিজেদের মানে কি ডেভেলপমেন্টের জন্য এই দরকার এইগুলো। ঠিক আছে? সো অনেক অনেক থ্যাঙ্কস তোমাদের আয়োজকদের। সো থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ মানিক স্যার। আশা স্যার যদি কিছু বলতে চাচ্ছেন। অ্যাকচুয়ালি আমরা খুব স্বল্প সময়ে ডিসকাশন, 1-1.5 ঘন্টা আসলে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বা ফার্মাসিউটিক্যাল জব সেক্টর, বিভিন্ন ডিপার্টমেন্ট, বিভিন্ন কোঅর্ডিনেশন, তুমি যে প্রশ্নগুলি করছো খুব অল্প সময়ের মধ্যে
এটা একজন ফ্রেশ গ্র্যাজুয়েট ফার্মাসিস্টের জন্য খুবই খুবই মানে প্রয়োজন, এবং এটা ইজ এ ভেরি গুড লার্নিং সেশন আমি মনে করি। এবং এই আয়োজনের জন্য তোমাকে এবং তোমার যে সংগঠন আছে ফার্মা মাউথ, তাদেরকে সবাইকে ধন্যবাদ। আর এই ধরনের একটা সেশনে আমাকে ইনভাইট করার জন্য আরো বেশি ধন্যবাদ। ইন ফিউচারে যে কোনো ইস্যুতে, যে কোনো কথায়, যদি যে কোনো ব্যাপারে যে কোনো অ্যাডভাইস বা যে কোনো কিছু যদি দরকার হয়, দেন অবশ্যই আমরা থাকবো তোমাদের সাথে। এগেইন সবাইকে থ্যাঙ্কস, তোমাকেও ধন্যবাদ এবং তোমার অর্গানাইজেশনকে আবারও ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। এন্ড তারপর আমি ধন্যবাদ জানাতে যাচ্ছি আমাদের ভিউয়ার্সদের যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, কমেন্ট করেছেন। এন্ড থ্যাঙ্কস টু ইরোনা ফর লেটিং আস নো ইউর থটস। লাস্টলি আমি বলতে চাচ্ছি যে আশা করছি যে আজকের এই লাইভ সেশনটার পরে যারা যারা কনফিউজ ছিল ক্যারিয়ার চয়েস নিয়ে, আই হোপ যখন আপনারা সাকসেসফুল হবেন তখন আমাদের কথা মনে থাকবে আপনাদের। সো এই নিয়ে আজকের জন্য বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ এন্ড গুড নাইট এভরিওয়ান। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।